ওয়েব ডিজাইনের যে কয়েকটা পার্ট আছে তার মধ্যে আমরা আজকে HTML নিয়ে কথা বলবো, বা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা ওয়েব ডিজাইন করার জন্য যা যা আমাদের লাগবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনাদের ক্লাসটা আপনারা করছেন হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। আমি একটা ক্লাস আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব পেজ এবং ওয়েবসাইট এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, মানে অনেকগুলো ওয়েব পেজ যখন সেটাকে অ্যাক্টিভ করা হবে সেটা একটা পরিপূর্ণ ওয়েবসাইটে রূপান্তরিত করা হবে। আমরা ওয়েবসাইটে যাব না, আমরা ওয়েব পেজ নিয়ে কথা বলবো। তো আমরা যে ওয়েব পেজগুলো দেখতে পাই অনলাইনে বা যে কোনোখানে, আমরা যে ওয়েব পেজগুলো দেখতে পাই সেই ওয়েব পেজগুলা, ফর এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে একটা ওয়েব পেজ দেখাই। যেমন এটা একটা ওয়েব পেজ, তাই না? এই ওয়েব পেজ, আমি এখানে একটা ওয়েব পেজ বানানো আছে। বা আমরা যেখানে যাই না কেন, আমরা facebook.com বলি বা আমরা youtube.com বলি, যাই বলি না কেন, আমরা এই ধরনের ওয়েব পেজগুলো দেখতে পাই। আমরা গত ক্লাসে ওয়েবসাইট নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। তো ওয়েব পেজ বানানোর জন্য যে ল্যাঙ্গুয়েজ লাগে বা যে সফটওয়্যারটা লাগে সেটা নিয়ে আমি প্রথমে কথা বলবো। তো ওয়েব পেজ আমরা যদি বানাতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের লাগবে একটা এটাকে বলে সোর্স কোড এডিটর। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু লিখে দিই, আপনারা এটা লিখে রাখেন। আমাদের যে পেজটা সবচেয়ে সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে কি? সোর্স কোড এডিটর। মানে আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে, সেটা হচ্ছে ওয়ার্ড এডিটর, তাই না? আমরা যখন কখনো কোথায় লিখি, ওয়ার্ডে যখন আমরা লিখি তখন আমরা এটাকে কি বলি? ওয়ার্ড এডিটর এটাকে বলি। যখন আমরা এক্সেলে লিখি তখন এটাকে আমরা বলি যে এক্সেল শিট। তো সর্বপ্রথম আপনাকে লাগবে হচ্ছে সোর্স কোড এডিটর। সোর্স কোড এডিটর লাগবে ওয়েব ডিজাইন করার জন্য। ওয়েব পেজ ডিজাইন করার জন্য আপনার কি লাগবে? একটা সোর্স কোড এডিটর লাগবে। তো এই সোর্স কোড এডিটরটা একবার যদি আপনি ইনস্টল করেন তাহলে এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। অনেকগুলা। তো সোর্স কোড এডিটর কথাটা কেন? সোর্স কোড কাকে বলে? আমরা একটা ওয়েব পেজে যাই, ধরেন আমরা এই যে জুমের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। প্রথম থেকে একটু দেখাবেন স্যার, আমার নেট চলে গেছিল, এতক্ষণ দেখি নাই কি করছেন। আচ্ছা, আমি এতক্ষণ বলছিলাম যে ওয়েব পেজ আপনি যদি বানাতে চান, ধরুন এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ, ওয়েব পেজ যদি আপনি বানাতে চান, এটা একটা ধরনের ওয়েব পেজ। ওয়েব পেজ যদি আপনি বানাতে চান তাহলে আপনার একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারকে বলা হয় সোর্স কোড এডিটর। হ্যাঁ, সোর্স কোড এডিটর। আমরা আগে যখন ওয়ার্ডে কাজ করতাম তখন আমরা সেটাকে বলতাম যে ওয়ার্ড এডিটর, তাই না? যেমন মাইক্রোসফট ওয়ার্ড, সেটাকে আমরা কি বলতাম? ওয়ার্ড এডিটর সফটওয়্যার। এখন আপনি বলবেন যে ওয়ার্ড এডিটর না, এটা হচ্ছে সোর্স কোডকে এডিট করা। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে ধরেন এই zoom.com বা .us এই ওয়েবসাইট, এই যে ওয়েব পেজ ওরা বানিয়েছে জুমের, এটার একটা, এটা মানে কিছু কোড দিয়ে আসলে এটা বানিয়েছে। কোডটা কি আমরা কিভাবে দেখি? এখানে যদি আমি দেখাই, এই যে অনেকগুলো কোড এখানে দেখতে পাচ্ছেন, এগুলো এখন যদিও বুঝবেন না। এখানে HTML লেখা আছে, টাইটেল লেখা আছে, মেটা লেখা আছে। এই কোডগুলোকে বলা হয় মূলত ওয়েব পেজ ডিজাইনের জন্য, বা এই যে কোডগুলা এগুলাকে বলা হয় সোর্স কোড। মানে এই কোডগুলা দেওয়ার কারণে এই পেজটা এসেছে, এই কোডগুলা লেখার কারণে, এই কয়েকটা কোড লেখার কারণে এই পেজটা এখানে এসেছে। আমরা যদি এটা দেখি, এই যে এই কয়েকটা কোড এখানে লেখার কারণে এই পেজটা এসেছে। তার মানে দেখেন, আমরা যখন ওয়ার্ডে কখনো মানে কোনো কিছু লিখি, যখন আমি টাইপ করি কোনো কিছু, তখন দেখা যায় যে আমি যাই টাইপ করি তাই কিন্তু আমাদের ওয়ার্ড যে সফটওয়্যার আছে তাই কিন্তু উঠে যায়। আমি A টাইপ করলে A উঠে যাচ্ছে, B টাইপ করলে B উঠে যাচ্ছে।
কিন্তু ওয়েব পেজ যেমন এখানে যে জুম লেখাটা আছে, হ্যাঁ, এটা আমি জেড লেখার কারণে সাথে সাথে কিন্তু জেড উঠে যাবে না, মানে এখানে লেখার পদ্ধতিটা একটু ভিন্ন ওয়েব পেজে। এখানে কোডের ভাষায় এখানে লিখতে হয়। তো সেই জন্য আমরা HTML টাই আজকে আসলে একটু আলোচনা করবো, এবং HTML আলোচনা করার আগে আমি সোর্স কোড এডিটর নিয়ে কিছু কথা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আপনার লাগবে সোর্স কোড এডিটর। তো অনেকগুলো সোর্স কোড এডিটর আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাকে লাগতে হবে ফর ওয়েব পেজ ডিজাইন you need a source code editor। আপনার একটা সোর্স কোড এডিটর লাগবে। তো আমি যদি বলি সোর্স কোড এডিটর কি কি আছে, একটা সোর্স কোড এডিটরের নাম আমি আপনাদেরকে বলি। একটা হলো যে নামটা শুনে রাখেন, যেটা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এটাকে বলা হয় নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস, যেটা দিয়ে আমরা আপনাদের পুরো ওয়েব ডিজাইনটা আমি করাবো। আরেকটা সোর্স কোড এডিটর আছে, যে কোনো একটা দিয়ে হলে হবে। আরেকটা আছে সাবলাইম টেক্সট, এটা একটা সোর্স কোড এডিটর। স্যার এগুলো কি একটা অ্যাপস? এগুলো একটা সফটওয়্যার, এগুলো একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি যেখানের উপর আপনি লিখবেন কোডগুলা, মানে কোড লেখার জন্য আমি তো বলেছি আগে আপনাদেরকে, আমরা যখন ওয়ার্ডে কোনো কিছু লিখতে যাই তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, যখন আমরা পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন করতে যাই তাহলে প্রেজেন্টেশনে লিখি। তো এই যে লেখার যে একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে এখানে সোর্স কোড এডিটর, সাবলাইম টেক্সট। তারপর আপনারা নাম শুনে থাকবেন যে ব্র্যাকেট, এটা একটা সোর্স কোড এডিটর। আমি এটার কারণ আর একটু সুন্দর করে বলি, সোর্স কোড এডিটর অফলাইন, মানে এটা আপনি উইদাউট ইন্টারনেট আপনি এই সোর্স কোড এডিটর গুলো ইউজ করতে পারবেন। এগুলো কি অ্যান্ড্রয়েড এর জন্য নাকি কম্পিউটারের জন্য? নোট এই সোর্স কোড এডিটর এগুলো আমি এখন দেখাচ্ছি ল্যাপটপের জন্য, কম্পিউটারের জন্য। লিস্ট অফ সোর্স কোড এডিটর অনলাইন। হ্যাঁ, তাহলে আমি বললাম কি নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, তারপর অ্যাডোবি, এই ধরনের অনেকগুলা সফটওয়্যার আছে, যে কোনো একটা দিয়ে আপনি ওয়েব পেজ বানাতে পারেন। মানে এগুলো হচ্ছে ওয়েব পেজ বানানোর জন্য সফটওয়্যার। তাহলে এগুলো হচ্ছে অফলাইন। আপনাদের যাদের সফটওয়্যার থাকবে না, সফটওয়্যার যারা ইনস্টল করতে সমস্যা হবে, বা আপনারা অনলাইনেও কোড এডিট করতে পারবেন, এটা আমি দেখাবো পরে, এটা একটু অ্যাডভান্স লেভেলে। আগে আমরা বিগিনার লেভেলে এটা দেখবো। তাহলে আমি এখানে কয়টা লিখলাম? স্যার এগুলো শুধু কম্পিউটার আর ল্যাপটপের জন্য? হ্যাঁ, এগুলো কম্পিউটার এবং ডেস্কটপের জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পিউটার। মোবাইলেরটা আমি দেখাবো, আগে আমরা কিছু প্র্যাকটিস এখান থেকে করি। এখানে ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলো সম্পর্কে একটু পরিচিতিটা পেলে তাহলে মোবাইলেরটা কাজ করতে আপনার জন্য সহজ হবে। এখনই দিব না, এখন দিলে মোবাইলেরটা আপনার খুব ঝামেলা লাগবে, কিছুই বুঝবেন না। হ্যাঁ, আমি আগেই কম্পিউটারেরটা আমি আপনাদেরকে দেখাই। তাহলে বললাম আমরা কয়টা, চারটার যে কোনো একটা। এগুলো হচ্ছে সোর্স কোড এডিটর। এগুলো যে কোনো একটা দিয়ে, যে যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারে। তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই সফটওয়্যারটা। এটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ ওয়েব ডিজাইন প্র্যাকটিস করে। এরপরে সাবলাইম টেক্সট আছে, কেউ ব্র্যাকেটস পছন্দ করে, তো কেউ অ্যাডোবি ড্রিমওয়েভার পছন্দ করে। এইভাবে আরো অনেক আছে, আমি যদি নাম লিখতে যাই 10টা 12টা 20টা এখানে নাম লেখা যাবে, অনেকগুলো আছে, এতগুলোতে যাচ্ছি না। এই আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা দেখাবো। আচ্ছা, তো নোটপ্যাড প্লাস প্লাস আমরা যদি গুগলে সার্চ করি, এখান থেকে কপি করলাম। আপনি কি করবেন, সর্বপ্রথম যাদের কম্পিউটার আছে এখনই এটা ডাউনলোড করে নিতে পারেন ক্লাস চলাকালীন। আপনি এখানে লিখবেন নোটপ্যাড ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এই লেখাটা লিখে দেন। আমি কি লিখলাম, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে যদি আমি এন্টার করি, তাহলে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এই সাইটের ওদের লিঙ্কটা চলে আসছে।
এই যে notepad++ ওদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটাই সর্বপ্রথম চলে আসছে এখানে। তো ডাউনলোড নোটপ্যাড++ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের সাইটটা এখানে আসছে, বিভিন্ন ভার্সন 7.8 রিলিজ, তার আগে 7.5, 8.5 ছিল, এই বিভিন্ন আগের ভার্সন গুলো এখানে দেখাচ্ছে, ভালো করে দেখাচ্ছে। এই পেজটা আসার পর যারা কম্পিউটার আছে তারা অলরেডি এখনই এটা স্টার্ট করে দিতে পারেন ক্লাসের মধ্যেই এখানে গিয়ে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোড নামে একটা বাটন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। কারেন্ট ভার্সন দেখাচ্ছে 7.8.6। কিছুদিন পর পর এটার ভার্সন চেঞ্জ হয়, অর্থাৎ কোনো আপডেট আসলে ওরা ভার্সনটা চেঞ্জ করে। লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারেন। আর অনেক সময় লেটেস্ট ভার্সন যদি আপনার ঝামেলা মনে হয়, আগের যে কোনো একটা ভার্সন আপনি ইউজ করতে পারেন এখানে, যেটা আপনার কম্পিউটারে সুইট করে। তো লেটেস্ট ভার্সন আমি এখানে দিলাম। আমার এখানে যদিও এটা ডাউনলোড আছে, এই যে এখানে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এটা একটা মেসেজ আসবে, মেসেজ আসে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে যে ভার্সন আছে এখানের উপর ক্লিক করবেন। আমি এখানে লাস্ট যে একদম সর্বশেষ উপরে যেই ভার্সনটা আছে এটার উপর ক্লিক করলাম, নোটপ্যাড++ 7.8.6, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন এই পেজটা আসছে। এই ধরনের একটা পেজ আপনাদের আসবে, ডাউনলোড 32 বিট, মানে আপনার কম্পিউটারের জন্য এরা 32 বিট, এগুলো নিয়ে আমি প্রথম দিকে আপনি ক্লাসে বলেছিলাম কোনটা 32 বিট কোনটা 64 বিট। তো একদম সিম্পল, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন কি হয় দেখেন, এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে কোথায় আপনি সেভ করবেন। তো এখানে দেখাচ্ছে এখন ডেস্কটপে এটা সেভ হবে, ফাইল নেম এনপিপি, মানে এটা সংক্ষেপ নাম হচ্ছে নোটপ্যাড++ এর এনপিপি 7.8.6 ইনস্টলার। আর এই সবগুলো থাকবে। আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখন দেখেন এখানে কি ডাউনলোড হয়েছে, npp 7.8.6 installer.exe, মানে কম্পিউটারের ফাইলগুলো .exe এক্সটেনশনে থাকে। আপনি এখন ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পর আপনার যদি কম্পিউটারটা উইন্ডোজ 10 হয়, এই ধরনের কোনো নোটিফিকেশন দিবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। আপনি বলবেন ইয়েস, আপনি ইয়েস করে এভাবে দিয়ে দিবেন। তাহলে কিন্তু ওরা কোথায় আপনি ইনস্টল করবেন এখানে দেখিয়ে দেবেন। প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই ওকে দেওয়ার পর এটা ইনস্টল ফিনিশ হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে ইনস্টল আছে, আমি এখানে ইনস্টল করছি না, আমি আমার যদি নতুন করে ইনস্টল করতে যাই হয়তো কোনো ঝামেলা হয়ে যাবে। তো এই এতটুকু দেখালাম, আপনারা আশা করি এতটুকু পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি এরপরে আপনাদেরকে দেখাবো। তাহলে ইনস্টল এটা করতে কি দুইবার ডাউনলোড করা লাগবে? মানে প্রথমে তো আপনি ওই যে সাইটে একবার ডাউনলোড দেখাইছেন, তো তারপর আবার এপাশে করলেন, তো এভাবে দুইবারই করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা হয় এটা মানে ওইটা ডাউনলোড, মানে এটা পুরোপুরি ডাউনলোড তখন হয় না, এটা ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়েছে অ্যাপ্লিকেশনটা। পরে যখন আমি ক্লিক করলাম তখন ইনস্টলার, মানে প্রথমে ইনস্টলারটা ডাউনলোড হয়েছে, মানে এটা দিয়ে ইনস্টল করবে এখন। তো এইটুক দেওয়ার পর আপনি ওকে দেবেন। ওকে দেওয়ার পর দেখবেন আপনাকে নেক্সট কয়েকটা স্টেপ দিয়ে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। কোনো ধরনের জটিলতা এখানে নেই। মানে অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করতে যেরকম সিরিয়াল কি লাগে বা পাসওয়ার্ড লাগে, অনেক কিছু লাগে, এটা কিছুই লাগবে না। এটা ওকে ওকে করে করে আপনি ডাউনলোড করে দিতে পারবেন। শুধু দেখিয়ে দেবেন এটা কোথায় ডেস্কটপে বা এটা সেভ কোথায় হবে এটা দেখিয়ে দেবেন। আর ডাউনলোড অবশ্যই হয়ে যাবে, আপনি সার্চ করলেও পেয়ে যাবেন। তাহলে যারা আছেন তারা এটার সাথে সাথে ডাউনলোড করে ফেলেন। আমি ওকে, আপনারা ওকে দিবেন, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর যখন ডাউনলোড শেষ হবে আপনি এখানে এটা খুঁজে পাবেন, আপনি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি নোটপ্যাড++
এই যে নোটপ্যাড, এটা তো কম্পিউটার নোটপ্যাড, আমি লিখলাম নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাডটা না, এটা তো আসলে কম্পিউটার একটা ডিফল্ট কিছু লেখার জন্য থাকে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই যেটা আছে, এটা এখানে আপনার সার্চে পাবেন বা ডেস্কটপ আপনি এটাকে পাবেন। পাওয়ার পর আপনি এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এই ধরনের ব্ল্যাঙ্ক একটা সাদা আপনি পেজ পাবেন, একদম সাদা। কিছু সেটিংস এখানে আছে, কিছু বিষয় আছে, এগুলো নিয়ে পরে দেখাবো। যখন কাজ শুরু করব, তো এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পাবেন। নিউ দেখা যাচ্ছে নতুন একটা ডকুমেন্ট শিট খুলেছে, নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এইটুকু আপনারা তাহলে নোটপ্যাড, আমি ডাউনলোডটা দেখালাম। ডাউনলোডের বিষয়টা একদম ইজি, জাস্ট সার্চ করে যাবেন, ওইখানে গিয়ে কয়েকটা ক্লিকেই আপনার ডাউনলোডটা হয়ে যাবে, কোনো ধরনের জটিলতা নেই এই ওয়েব ব্রাউজার। আচ্ছা, তাহলে আমরা লিস্ট অফ সোর্স কোড এডিটর অফলাইনের মধ্যে নোটপ্যাড প্লাস প্লাসটাকে আমরা প্রেফার করছি, এবং এটা দিয়েই আমাদের ক্লাসটা আশা করি শুরু থেকে শেষ আমাদের এটা দিয়েই যথেষ্ট, এটা দিয়ে আমরা সবকিছু করতে পারবো। তো আমরা যে ওয়েব পেজ ডিজাইন করব, আমি আবার আরেকটা কথা আবার রিপিট করি, ফর ওয়েব পেজ ডিজাইন আমি আবার যাই, এখন কয়েকটা ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় করাই আপনাদেরকে। আপনি যখন এডিট করতে যাবেন, আপনাকে কিছু ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হতে হবে। আমরা তো অনেক ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত আছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ না। আসলে আপনাকে ওয়েব পেজের রিলেটেড কিছু ল্যাঙ্গুয়েজের সাথে আপনাকে পরিচিত হতে হবে। তো তার মধ্যে খুবই প্রমিনেন্ট এবং খুবই ডমিনেন্ট যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হলো, আপনারা সবাই জানেন যে HTML। এক নাম্বার কি HTML, যেটা দিয়ে আপনাদের ওয়েব পেজ স্টার্ট করবেন। তাহলে আপনাদের প্রথমেই নাম মানে প্রশ্নটা হতে পারে যে HTML জিনিসটা কি। তো HTML এর যে পূর্ণরূপটা সবাই জানেন? জি স্যার, টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ টেক্সট যেটা আমরা বলছি, কোথায় গেল, হাইপার টেক্সট মানে এটা কোনো নরমাল কোনো টেক্সট না, এটা কিন্তু হাইপার টেক্সট। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করব, সেই ওয়েব পেজে যা যা থাকবে এগুলো আসলে এগুলোকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে এখানে মার্ক করা ল্যাঙ্গুয়েজটা মার্ক করা। আমি আপনাদেরকে এখানে দেখালাম যে এখানে আপনারা যে HTML ট্যাগ দেখতে পাচ্ছেন, হেড, এখানে এগুলো কোনো নরমাল কোনো টেক্সট না, এগুলোকে মার্কআপ টেক্সট বলা হয়, মানে মার্ক করা টেক্সট, যেগুলা দিয়ে আপনি ওয়েব পেজে এডিট করতে পারেন। HTML যেটা হচ্ছে আপনারা সবাই জানেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা সংক্ষেপে HTML বলি। HTML তো আমরা বললাম। তো এখন আমরা এরপর আরো অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে ওয়েব পেজ ডিজাইন করার জন্য। আর একটা আছে কি, এগুলো অবশ্যই আমি আজকে যদিও বলবো না, এগুলো জাস্ট আমি লেখা। একটাকে আপনারা বলবেন যে কি CSS মানে বাকি লাগবে CSS লাগবে, যে ল্যাঙ্গুয়েজটা যেটাকে বলা হয় কি
কাসকেডিং স্টাইল শীট। তো এগুলো তো আমাদের আজকে টপিক না, এটা হচ্ছে কাসকেডিং কি স্টাইল শীট। আপনার কি লাগবে? এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এইটা আপনাদের লাগবে। তাহলে 1 নম্বরে আপনাদের লাগবে HTML, আপনাদেরকে শিখতে হবে। আমাদের HTML নিয়ে কয়েকটা ক্লাস হবে, কিছু ক্লাস আপনাদের HTML, শুধু HTML নিয়ে হবে। HTML টা অনেক তার সিলেবাসটাও খুব কম না, অনেকগুলোই আছে HTML টা। আর HTML হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, দুনিয়ার যত ওয়েবসাইট আছে, আমরা একেবারে যত বড় ওয়েবসাইট হোক না কেন, যত ছোট ওয়েবসাইট হোক, এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে HTML নেই। অর্থাৎ HTML কে বলা হয় অনেকটা মানে মায়ের মতো। মা হচ্ছে কি সন্তানের মূল, তাই না? যত ওয়েবসাইট আপনি দেখবেন, সকল ওয়েবসাইটে ধরুন অনেক অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ইউজ করা হচ্ছে, অনেক অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। যত কিছুই ইউজ করা হোক না কেন, সেখানে কিন্তু অবশ্যই কি আছে? HTML আছে। মানে যখন HTML দিয়ে একটা সময় ছিল শুধুমাত্র HTML দিয়ে ওয়েব পেজ বানানো হতো, একেবারে খুবই সাদামাটা নরমাল। শুধুমাত্র কি, আমি আপনাদেরকে দেখাই, খুবই সাদামাটা একদম নরমাল একটা ওয়েব পেজ। ধরুন এটা HTML দিয়ে বানানো সম্ভব। একদম মানে সাদামাটা, মানে তেমন কিছু কোনো কমপ্লেক্সিটি কিছুই নেই। এই ধরনের ওয়েব পেজ গুলো বানানো হতো শুধুমাত্র HTML দিয়ে। তো এরপরে যখন এই একঘেয়েমিটা করার জন্য কি করেছে, CSS নামক যে টেকনোলজি এটা আসছে। এই ওয়েব পেজের মধ্যে কালার দেওয়া, বিভিন্ন স্টাইল করা, ডিজাইন করা, এটাকে এডিট করা, তখন আসছে কি CSS। এরপরে আসছে জাভাস্ক্রিপ্ট, jQuery বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। তো যেটাই আসুক না কেন, প্রথমে কি ছিল? HTML ছিল। আমরা যদি যাই, আমরা এখন কোন একটা ওয়েবসাইটে যদি যাই, ফর এক্সাম্পল আমরা যদি এখন কোন একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, যাব, যেমন আমরা যদি যাই ধরেন twitter.com বা facebook.com, যেটাতে আমরা যাই না কেন, তো যে কোনো সেটা যত বড়ই সাইট হোক না কেন, সেটা যত ছোটই সাইট হোক না কেন, সেখানে আমরা দেখবো এখানে টুইটারে আমরা এখানে আসলাম, পেজটাতে ফেসবুকে আসলাম, যেখানেই আসি আমরা, এখানে আসার পর এই যে ওয়েব পেজ দেখা যাচ্ছে, এই ওয়েব পেজে এই যে আমরা ওয়েব পেজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজে দেখেন এখানে কিন্তু HTML এর ব্যবহার আছে, এখানে CSS এর ব্যবহার আছে, এখানে অনেক ফাংশনালিটির ব্যবহার আছে, অনেক প্রোগ্রামিং এর ব্যবহার আছে। যতই কিছু থাকুক না কেন, আমরা যদি এই সাইটটা কি দিয়ে বানানো হয়েছে সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমি এখানে দেখেন সোর্স কোডে দেখেন ভিউ সোর্স এই লেখাটা আসছে এখানে একদম উপরে। অর্থাৎ দেখেন টুইটারের ব্যাকগ্রাউন্ড, মানে টুইটার কি দিয়ে বানানো হয়েছে এটা আমরা কিন্তু এখান থেকে দেখে ফেলতে পারছি। এই টুইটারের হোম পেজটা দেখেন কত বিশাল লেখা দিয়ে বানাইছে ওরা। যত বিশাল লেখা হোক না কেন, এখানে কিন্তু দেখেন ডক টাইপ HTML এই লেখাটা কিন্তু এখানে আছে। দেখেন টুইটারের হোম পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে HTML লেখা শুরু হয়েছে। তাহলে ওরাও কিন্তু টুইটার এত বড় একটা সাইট, তারাও কিন্তু HTML ব্যবহার না করে পারছে না, HTML কে ব্যবহার করতে হবে। তাহলে শুরুতে HTML টা কিন্তু আছে, এটা দেখা যাচ্ছে। আপনারা এগুলো দেখে মাথা ঘুরিয়ে যেতে পারে, এখানে এতগুলা কি, এগুলো এখন আমাদের দেখার দরকার নেই, এগুলো এখন অনেক অ্যাডভান্স লেভেলের এখানে টেকনোলজি ইউজ করা হয়েছে। আমি দেখাতে চাচ্ছি যে শুরুতে আপনার HTML দিয়ে শুরু হয়েছে এবং শেষেও কিন্তু একটা HTML এর কোড এখানে থাকবে। তো আমরা দেখলাম কি টুইটারের হোম পেজে এখানে এগুলোতে জাস্ট হচ্ছে ওদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন হয়তো জাভাস্ক্রিপ্ট বা এই ধরনের কিছু। তো এখানে দেখেন HTML এর যে ট্যাগগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই ট্যাগ, এখানে লিঙ্ক ট্যাগ, এখানে মেটা ট্যাগ, এখানে এই যে জিনিসগুলো আমি দেখাতে চাচ্ছি, তারাও কিন্তু এই ধরনের নোটপ্যাড প্লাস প্লাস বা কোনো একটা সোর্স কোড এডিটর ইউজ করে এই লেখাগুলো লেখার কারণে কিন্তু তাদের এই হোম পেজটা কিন্তু আসছে। হোম পেজটা আসছে HTML এ এই লেখাগুলো লেখার কারণে। আমরা যেভাবে যে কোনো যেই সাইটে যাই না কেন, আমরা সেটার একটা কি দেখতে পাবো,
সোর্স কোড দেখতে পাবো। আমি যদি আমাদের কোথায় যাই, প্রথম আলোতে যদি যাই, যে প্রথম আলো.com, প্রথম আলো যে ওরা যে ওয়েব পেজটা বানিয়েছে, দেখেন এখানেও কিন্তু HTML এর ব্যবহার আছে, CSS এর ব্যবহার আছে। তো এই ওয়েব পেজ আমি যদি এখানে যাই, এটাও যদি আমি দেখতে চাই, তাহলে দেখেন ভিউ সোর্স http প্রথম আলো.com, এদের ওয়েব পেজে যদি আমি দেখে আসি এরা কি দিয়ে সাইটটা বানিয়েছে, তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সাইটটা লোড হওয়ার পর, যেহেতু অনেক বড় একটা সাইট, এখানে অনেক হাজার হাজার লাইনের নিশ্চয়ই কি আছে। এই যে দেখেন প্রথম আলো, আমি দেখালাম বাংলাদেশের সবচেয়ে বড় একটা সাইট, যেখানে ওরাও কিন্তু দেখেন HTML দিয়ে শুরু করেছে, মানে শুরুটা কিন্তু HTML দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, HTML দিয়ে শুরু হচ্ছে। তাহলে HTML নেই এমন কোনো জায়গা নেই, মানে ওয়েবসাইট মাত্রই কিন্তু, ওয়েবসাইট মানেই হচ্ছে কি HTML আপনার লাগবেই লাগবে, HTML তাহলে ছাড়া। স্যার হ্যাঁ, HTML এর মধ্যে কোন জিনিসটা নাই যেটার জন্য আবার CSS আনতে হয়? হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন। HTML এর জন্য কোন জিনিসটা নাই, তাহলে আমরা একটা পার্থক্যটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝি। কেন HTML মানে সম্পূর্ণ না, তার সাথে কেন আবার CSS লাগবে। আমরা ধরেন আপনি কোন একটা ড্রয়িং করলেন, সেটা সম্পূর্ণ পেন্সিল, তাই পেন্সিল দিয়ে সম্পূর্ণ একটা ড্রয়িং করলেন, কিন্তু এই ড্রয়িংটা সাদা কালো ভালো লাগছে না। এই ড্রয়িংটাতে আপনি যদি কালার দিতে চান, এটাকে সুন্দর করতে চান, তখনই কিন্তু আপনার কি লাগবে, CSS লাগবে। অর্থাৎ CSS লাগবে হচ্ছে মডিফাই করার জন্য। আপনার যে HTML দিয়ে যা লিখেছেন সবগুলোকে মডিফাই করার জন্য আপনার কি লাগবে, আপনার CSS নামক ল্যাঙ্গুয়েজটা লাগবে। এখানে যে এত সুন্দর করে প্লেস করেছে, কোন নিউজটা কোন দিকে গেছে, এটা বামে রেখেছে, এটা মাঝখানে রেখেছে, এটা ডানে রেখেছে, এই যে প্লেসমেন্ট করেছে, এবং এখানে বড় কোনটাতে হয়তো ছোট, কোনটা নীল, এখানে মাউস রাখার সাথে সাথে এই কালারটা নীল হয়ে যাচ্ছে, আবার মাউস ছেড়ে দিলে কালো হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলা এত এত মডিফিকেশন, এগুলো সবগুলোই কিন্তু সম্ভব হয়েছে CSS এর কারণে। তাহলে HTML তো বলেছি, মানে প্রথমেই ওর অবদান মানে অস্বীকার করা যাবে না, কিন্তু এই HTML কে সুন্দর রূপ দান করেছে হচ্ছে CSS। HTML দিয়ে আপনারা বেসিক ওয়েব পেজ বানানোটা শিখবেন, তারপর সেই ওয়েব পেজটাকে কিভাবে সুন্দর করা যায় কালার প্রিন্ট সেটার করার জন্য। জন্য। হ্যাঁ, শুধু কালার না, CSS মানে সেটা আরেকটা জগৎ, সেখানে অনেক কিছু মডিফিকেশন, অনেক মডিফাই আপনি করতে পারবেন, যে এখানে কত মানে এই যে বিষয়টা আসছে, হ্যাঁ ধরেন এটা বড় থেকে যে ছোট হবে, এই যে CSS এর বিষয় আছে এখানে। তারপর এখানে কালার হবে, ফন্ট সাইজ হবে, ফন্ট হবে, হ্যাঁ মার্জিন হবে, প্যাডিং হবে, অনেকগুলা বিষয়, যত বিষয় থাকতে পারে একটা মানে ওয়েব ডিজাইনের লেআউটের লুকিং এর, সবগুলোই আপনি কিন্তু CSS দিয়ে দিতে পারবেন। তাহলে আমরা প্রথমে ওয়েব ডিজাইনের জন্য HTML টা একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা তারপরে CSS টাতে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রয়োজনীয়তাটা বুঝতে পারছি, যে যত বড়ই সাইট হোক না কেন, সেটা টুইটার হোক বা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যেই সাইট হোক না কেন, প্রত্যেক সাইটেরই কিন্তু যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করেছে সেটা আমিও এখান থেকে বসে দেখতে পাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু কি করেছে, HTML টাকে সর্বপ্রথম ইউজ করেছে, তারপর বাকি অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো পরবর্তীতে তারা ইউজ করেছে। তাহলে HTML মাস্ট, এবং ফার্স্ট প্রথমেই কিন্তু HTML টাকে প্রাধান্য দিতে হবে। জি স্যার। স্যার এমনিতেই এরকম ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ কয়টা? মানে আমরা তো মাত্র দুইটা শুনলাম, HTML আর হচ্ছে CSS। আরো কি আছে? হ্যাঁ আরো আছে। তাহলে HTML হচ্ছে বেসিক স্ট্রাকচারটাকে দাঁড় করার জন্য। HTML বেসিক যে স্ট্রাকচারটা মানে HTML হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচার যেভাবে থাকে, যে একটা বিল্ডিং এ প্রথমে কি তোলা হয়, পিলার তোলা হয়, ছাদ তোলা হয়, তাই না? তারপর সেই বিল্ডিংটাতে দেয়াল দেওয়া হয়, রং করা হয়, ফার্নিশ করা হয়, অনেক কিছু করা হয়, সেটা হচ্ছে কি CSS। হ্যাঁ, এরপর 3 নম্বরে অর্থাৎ একটা পরিপূর্ণ এই দুইটা দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে ওয়েব পেজ রেডি করে ফেলা যাবে। এরপরেও যদি আপনি চান যে এটাকে কি করবেন, আরো কিছু এই যে এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধুমাত্র এই দুইটা পেজকে একটা স্ট্যাটিক পেজ বানানো যাবে। কিন্তু আপনি যদি এই পেজটাকে আরো কিছু কি দিতে চান,
ডাইনামিক কোনো পেজ বানাতে চান, মানে এখানে আরো অনেক কিছু কার্যক্রম হবে, তখন আপনার লাগবে হচ্ছে কিছু মানে সামান্য পরিমাণে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ লাগবে। তার মধ্যে একটাকে বলতে পারেন যে জাভা স্ক্রিপ্ট। 3 নাম্বার আপনার কি লাগবে? জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে 3টা বললাম। একটা হচ্ছে HTML, তারপর দ্বিতীয় নাম্বার বললাম CSS, তারপর লাগবে আপনার জাভা স্ক্রিপ্ট। সরি, এটা গেল। জাভা স্ক্রিপ্টটা হচ্ছে ওই পেজটাকে আরো কি করার জন্য, প্রাণবন্ত করার জন্য। ধরেন এখানে আমি যে পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেই পেজটা কোথায় গেল? এখানে এই যে, যেমন এখানে HTML এবং CSS এর ব্যবহার আছে, কোনো জাভাস্ক্রিপ্টের ব্যবহার নেই। জাভাস্ক্রিপ্ট মানে ধরুন আপনার একটা সাইন আপ পেজ। আমরা যখন কোন একটা কোথায় যাই, কোন একটা ওয়েবসাইটে যাই, আমাদেরকে কি করতে বলে? সাইন ইন করতে বলে, সাইন আপ করতে বলে। তো এখানে যে আমি সাইন আপ করার সময় ইমেল অ্যাড্রেস দিতে বলে, তারপরে পাসওয়ার্ড দিতে বলে। তো পাসওয়ার্ড আমি যখন দিই, তখন পাসওয়ার্ড যখন কারেক্ট হয়, মানে আমি যদি লগ ইন করতে যাই, সবকিছু যখন ঠিকঠাক হয়, লজিকে যদি হয়, তখন ওই আমাকে ওই মেইন পেজে নিয়ে যাওয়া হয়। এই যে এখানে একটা অ্যাকশন হচ্ছে, তখন এই বিষয়গুলোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, মানে ডাইনামিক পেজ করার জন্য আপনার কি লাগবে? জাভাস্ক্রিপ্ট। তো আমরা আমাদের পুরো কোর্সটাতে HTML টাকে শিখবো, CSS টাকে শিখবো, সামান্য পরিমাণ জাভাস্ক্রিপ্ট শিখবো। যদিও এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা লার্নিং, এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা লার্নিং। এটা আমরা কিছু পরিমাণে হয়তো লাস্টের দিকে অনেক আপনারা অ্যাডভান্স হয়ে যাওয়ার পর আমরা দেখবো। এরপর আর কি কি লাগতে পারে? আরো আছে, এটা হবে আচ্ছা 4 নম্বরে হচ্ছে এটা। 4 নম্বরে আপনারা শিখবেন হচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে এই CSS এরই মতো, মানে CSS টাকে আরো শর্টকাটে করে এনেছে যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। তো অনেকগুলো আছে, আমি এতগুলো বলবো না, এই 3-4টা আপনারা একটু মনে রাখেন। তাহলে HTML, CSS, বুটস্ট্র্যাপ এন্ড জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপটাকে এখানে রাখেন 3 নম্বরে, 4 নম্বরে জাভাস্ক্রিপ্টটাকে রাখেন। তাহলে CSS যদি আপনি ভালো করে জানেন, তখন আপনি বুটস্ট্র্যাপ। তাহলে এই এগুলো কিন্তু একটা ধারাবাহিক প্রসেস। আপনি যখন HTML খুব ভালো করে জানবেন, তখন আপনি CSS জানা শুরু করবেন। CSS যখন আপনার ভালো করে জানা শেষ, HTML সহ, তখন আপনি বুটস্ট্র্যাপ জানবেন। এই 3টা যখন আপনার খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে, তখনই আপনি জাভাস্ক্রিপ্টে হাত দিবেন। তাহলে এই যে ধারাবাহিকটা বললাম, ধারাবাহিকটা এভাবে। তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা শেষ। আমরা HTML নিয়ে কথা বলছিলাম। তো আমরা আজকে কয়েকটা কোড আমরা লিখে ফার্স্ট আমাদের প্রথম ওয়েব পেজটা আমরা বানাতে চেষ্টা করব। আপনারা যারা ইনস্টল করেছেন তারাও একই সাথে এটা প্র্যাকটিস করবেন, তাহলে একই সাথে প্র্যাকটিসগুলো হয়ে যাবে। তো দেখেন, আমি যখন নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করলাম এবং এটা ওপেন করলাম, এই ধরনের ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে। মানে এখানে আমি কিছু লিখবো, সেই লেখাটাকে আমি রান করাবো ওয়েব ব্রাউজারে, তখনই আমার ওয়েব পেজটা আসবে। তো নোটপ্যাড প্লাস প্লাসে লেখেন বা যেখানেই লেখেন, আপনাকে প্রথমে HTML যে আপনি লিখছেন সেই লেখাটা আপনাকে প্রথম লাইনে লিখে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, HTML তো আপনারা শিখবেন, অবশ্যই HTML5 শিখবেন। HTML5 হ্যাঁ, কেন? HTML5টা হচ্ছে এখন লেটেস্ট ভার্সন। HTML তো আছে, অর্থাৎ HTML এর যে যারা HTML-টা বানিয়েছে তারা কি করেছে, একটা ভার্সন এনেছে, মানে এটার মধ্যে আরো অনেকগুলো নতুন নতুন ট্যাগ নিয়ে আসছে। আবার কিছু ট্যাগ বাদ করে দিয়েছে, তারা যে ভার্সনটা এখন ইউজ করছে সেটা হচ্ছে HTML5।
5 এটাকে আপনারা শিখবেন হচ্ছে HTML। আপনারা শুধুমাত্র HTML শিখবেন না, HTML যদি শিখেন তখন হয়তো অনেকগুলা কোড যেগুলো এখন নতুন আসছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন না, আবার অনেক কোড যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন না। সেজন্য আপনারা শিখবেন হচ্ছে HTML5 লেটেস্ট ভার্সনটা আপনারা শিখবেন। তাহলে আপনারা শিখবেন কি HTML5। তো এখন আমি সোর্স কোড এডিটরে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। HTML5 আমরা লিখব, স্টার্ট করব, আমাদের আজকের কোডিংটা স্টার্ট করছি। তো কোড লেখার সময় আপনাকে সবসময় যেই কয়েকটা বাটন খুব বেশি পরিমাণে প্রেস করতে হতে পারে সেটা হচ্ছে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে দুইটা, একটা গ্রেটার দেন একটা লেস দেন চিহ্ন আপনারা দেখবেন। আমি এখানে দেখাচ্ছি, এই একটা চিহ্ন লিখলাম, এটা কি বলে আমরা কি গ্রেট দেন, আরটা হচ্ছে লেস দেন। এই দুইটা চিহ্ন সবসময় প্রতিটা ট্যাগে আপনাকে লিখতে হবে। দুইটা আমি কি লিখেছি, চিহ্ন লিখেছি। হ্যাঁ, এই যে এগুলা কিবোর্ডে আছে একদম নিচের দিকে দেখবেন ডটের উপরে এই চিহ্নগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের সমস্ত কোড কিন্তু লেখা হবে। তো এখন আমি প্রথমে একটা লাইন লিখতে হবে, সেটা যদিও এটার কোনো ইমপ্লিমেন্টেশন আমরা কোথায় দেখবো না, মানে আউটপুটটা আমরা দেখবো না। আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে যাই লিখবো, কিছু লিখবো হচ্ছে এখানে সিস্টেমের স্ট্রাকচারটাকে দাঁড় করার জন্য কিছু জিনিস লিখে রাখতে হবে, আর কিছু লিখবো হুবহু যেটা লিখবো সেটা আমরা ওয়েব পেজে সরাসরি দেখতে পাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কয়েকটা লাইন লিখি, সেই লাইনের ধারাবাহিকতা আপনারাও লিখে রাখেন, তাহলে এটাই বারবার আপনাকে লাগবে। সর্বপ্রথম আপনাকে নোট অফ এক্সক্লেমেশন, যে আশ্চর্যপূর্ণ, এই চিহ্নটা আপনাকে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে ডক টাইপ, মানে ডকুমেন্ট টাইপটা কি হবে, ডক টাইপ পেজ দিয়ে HTML, এই লেখাটা লিখতে হবে। তাহলে লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে নোট অফ এক্সক্লেমেশন যেটা আছে সেটা লিখে আপনাকে লিখতে হবে ডক টাইপ HTML, মানে আপনি ব্রাউজারকে এটা বোঝাচ্ছেন যে আপনি এখন কিন্তু HTML এর কোনো একটা ডকুমেন্ট লিখতে যাচ্ছেন, মানে এটা ব্রাউজারকে নির্দেশনা দেওয়া। আপনি ব্রাউজারকে যাই আশ্চর্যবোধক চিহ্নটা প্রথমে কেন? এটা হ্যাঁ, এটা একটা মানে এটা হচ্ছে এই কোডটা লেখার একটা স্ট্যান্ডার্ড। এজন্য আপনাদেরকে যখন রাইটিং HTML কোড, আমি এখানে লিখি, লিখে দিই, কথা ভালো কথা মনে করেছেন। আপনারা যদি এরকম বলেন তাহলে আমি কিন্তু বলতে সুযোগ হয় আমার, কেননা আপনি যদি না বলেন আমার প্রশ্নগুলা এখানে আমি লিখি সাম HTML কোড। প্রথমে আমরা কিছু HTML কোড লিখবো। তো ফর রাইটিং সাম HTML কোড আমি এখানে লিখি, আপনাকে কি করতে হবে, আপনি যখন কোনো HTML এর কোনো কোড লিখতে যাবেন, আপনাকে কি করতে হবে, প্রপার একটা সিনট্যাক্স আপনাকে মেনটেন করতে হবে। মানে লেখার ধরনটা কেমন হবে, মানে লেখার ধারাবাহিকতাটা কেমন হবে, কিসের পরে কি লিখবেন, আপনাকে একটা সিনট্যাক্স নির্ধারণ করতে হবে, মানে কোনটার পরে কোনটা আসবে। সিনট্যাক্স মানে কোড লেখার স্ট্যান্ডার্ড, কোড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সিনট্যাক্স মানে হচ্ছে কি কোড লেখার স্ট্যান্ডার্ডটা আপনাকে জানতে হবে। ফর রাইটিং সাম HTML কোড ইউ হ্যাভ টু মেইনটেইন এ প্রপার সিনট্যাক্স, আপনাকে প্রপার একটা সিনট্যাক্স মেইনটেইন করতে হবে। এখানে যদি আগে পরে লেখেন বা উল্টাপাল্টা লেখেন তাহলে হয়তো দেখা যাবে যে মানে অনেক সময় যে ওয়েব পেজটা আপনি আনতে চাচ্ছেন সেটা কিন্তু আসবে না। তো সিনট্যাক্স লেখার জন্য আমি এখানেও লিখে দেবো, কোডে আমি লিখে আসি। তাহলে এই সিনট্যাক্স আপনি বলেছেন যে কেন এটা আগে, অর্থাৎ HTML যারা তৈরি করেছে তারা তৈরি করার সময় এভাবেই দিয়ে দিয়েছে, মানে এটা এভাবেই হবে। শুরুটা যদি এভাবে করেন তাহলে আপনার পৃথিবীর সব ব্রাউজারে আপনার ওয়েব পেজটা সুন্দরভাবে দেখা যাবে। যদি এটা না লেখেন তাহলে দেখা যাবে যে কোনো ব্রাউজারে দেখা যাবে, তো কোনো ব্রাউজারে দেখা যাবে না।
মানে এটা ওরা যেভাবে লিখেছে ওইভাবে আপনাকে লিখতে হবে। তাহলে প্রথম লাইন, আমরা যখনই কোনো লাইন লিখবো সাথে সাথে নাম্বার এখানে উঠে যাবে। দেখেন 1 উঠে গেছে এখানে। আমি যখন এন্টার প্রেস করি 2 মানে দ্বিতীয় নাম্বার লাইনে আমি এখন কি লিখবো? প্রথম নাম্বার লাইনে আমি লিখলাম ডক টাইপ HTML, তার আগে একটা নোট অফ এক্সক্লামেশন দিয়ে। এখন আপনাকে সবগুলা ব্র্যাকেট, সবগুলা কিন্তু কিসের ভিতরে? ব্র্যাকেটের ভিতরে, মানে লেস দেন গ্রেটার দেন চিহ্ন। হ্যাঁ, এখন আপনাকে লিখতে হবে প্রথম HTML কোডটা লিখতে হবে HTML। একটা কথা বলি নাকি, এই যে আমি ব্র্যাকেটের ভিতর যাই লিখলাম তাকেই বলা হয় আসলে কোড। এটাই মূলত হচ্ছে কি ট্যাগ, এটাকে বলা হয় কি ট্যাগ। আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছিলাম, HTML টা হচ্ছে পুরোটাই একটা ট্যাগ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে। আমি কি লিখলাম? তাহলে আমি বললাম প্রথম কি HTML ট্যাগ। হ্যাঁ, HTML ট্যাগ মানে ট্যাগ দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখি HTML, এটা একটা ট্যাগ। তারপর আমি লিখলাম P, এটা একটা ট্যাগ। এগুলোর ব্যবহার আমি দেখাবো। তারপর আমি লিখলাম যে H1, এগুলো কেন, এগুলোর ব্যবহার আমি দেখাবো। HTML ট্যাগ, ঠিক আছে? এগুলো ট্যাগ আমাদের বিভিন্ন সময় এই ট্যাগগুলো আমাদের লাগবে। আরো লিখলাম ঠিক একটা ট্যাগ। আমরা এখন কি করেছি? সর্বপ্রথম একটা ট্যাগ স্টার্ট করেছি যেটা হচ্ছে HTML। এখন আবার ট্যাগ দুই প্রকার, তাহলে কথা দেখেন আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে। একটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আর 2 নাম্বার হচ্ছে ক্লোজিং ট্যাগ। প্রতি ট্যাগের দুইটা অবস্থা থাকে। ট্যাগের দুইটা অবস্থা, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমরা এখন যেটা লিখলাম এখানে, এটা স্টার্ট করলাম, এটা এখন আমরা ক্লোজ করব। আবার একই জিনিসটা আবার লিখবো ডাবল দুইবার। HTML ট্যাগ স্টার্টিং ট্যাগটা এভাবে থাকবে, আর ক্লোজিং ট্যাগটাতে জাস্ট এই লেস দেন চিহ্নের পরে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দেব। তাহলে কি হয়ে যাবে? এই কোডটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি দুইটা কোড লিখলাম, মানে এখন এই কোডটা কমপ্লিট লেখা হলো। আচ্ছা, এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমার ওয়েব পেজ ততক্ষণ দেখা যাবে না যতক্ষণ না আমি এটাকে সেভ করব। আমি যা কিছু লিখছি তাকে আমাকে সেভ করতে হবে। স্যার আমরা তো এখানে স্মল লেটার ইউজ করতেছি, দেন আমরা কি চাইলে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো এগুলো লেখার টাইমে, ল্যাঙ্গুয়েজ গুলো? না না, সবসময় স্মল লেটার ইউজ করতে হবে। শুধুমাত্র ডক টাইপের, এখানে আমি লিখেছি বড়, এটা সমস্যা নেই, এটা আপনি ছোট লেখাও দেন, কোনো সমস্যা হবে না। সবসময় হচ্ছে কি লেটার ইউজ করতে হবে। স্মল লেটার, হ্যাঁ ট্যাগের ক্ষেত্রে এভাবে। তো আপনি যাই লিখেন আপনাকে প্রথমে কি করতে হবে? সেভ করতে হবে। এই সেভের প্রক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করতে হবে। সাধারণ আমরা যে ওয়ার্ড লেখার পরে, ওয়ার্ড লেখার সময় যে সেভটা করি, জাস্ট আপনি সেভ এস দিয়ে দিলে এটা সেভ হয়ে যাচ্ছে, এই ধরনের না। এখানে সেভটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আপনারা দেখেন আমরা তো অনেক কোড এখানে লিখবো, মাত্র 3 লাইনের কোড লিখলাম। তো এখানে আমরা অনেক কোড লিখবো, কিন্তু সেভটা আমি আগে করে ফেলতে চাচ্ছি। সেই জন্য আপনারা কি করবেন? সেভটা করার আগে আপনারা ডেস্কটপে কিছু কাজ করে আসবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট না করেও সেভ হবে, কিন্তু এটা আমি যেহেতু পরে লাগবে আপনাদের, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সর্বপ্রথম আপনারা কি করবেন? ডেস্কটপে যাবেন।
ডেস্কটপে গিয়ে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথমে। নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, অর্থাৎ ওই ফোল্ডারের ভিতরে আপনার সব ডকুমেন্ট থাকবে। ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের নাম দিলেন হচ্ছে ধরেন আপনি যে মাই ফার্স্ট ওয়েব পেজ। ফোল্ডারের নাম দিলেন কি মাই ফার্স্ট ওয়েব পেজ। ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এটা দেখেন ক্লিক করি, এখন খালি, এটাতে কিছু নেই, জাস্ট একটা ফোল্ডার আমি কিন্তু মাই ফার্স্ট ওয়েব পেজ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখানে আমি কয়েকটা ডকুমেন্ট রাখবো, এখান থেকে আমি রান করাবো। মাই ফার্স্ট ওয়েব পেজ আমি এখানে দিলাম। এখন নোটপ্যাডে যাই, দেখেন আমার সিনট্যাক্স মানে কোড লেখার যে ধারাবাহিকতা, কোড সিনট্যাক্স আমি মেনটেন করছি। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখলাম, তারপরে সর্বপ্রথম কোন ট্যাগটা লিখলাম এইচটিএমএল। এখন এটাকে আমি সেভ করতে পারি এখানে, অথবা ফাইল, এখানে সেভ এস এ ক্লিক করবেন। সেভ এস এ ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে। আমি কোথায় সেভ করব, তখন আমি প্রথমে ফোল্ডারটা দেখিয়ে দিই। আমার ডেস্কটপে ক্লিক করলাম এবং এখানে আমার একটা ফোল্ডার আমি করে রেখেছি। সেই ফোল্ডারের নাম কি মাই ফার্স্ট ওয়েব পেজ। দেখিয়ে দিলাম, ওপেন করলাম। তাহলে আমাকে দেখাচ্ছে দিস পিসিতে ডেস্কটপে মাই ফার্স্ট ওয়েব পেজে এটা সেভ হচ্ছে। ফাইল নেম, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাইল নেমটা কি হবে? তো ফাইল নেমটা আমরা যখন কোনো সাধারণ পেজ বানাবো সেটাকে আমরা বলবো ইন্ডেক্স পেজ। মানে আমাদের অনেকগুলো পেজ হবে, কখনো লগইন পেজ হবে, কোনোটা সাইন আপ পেজ হবে, কোনোটা কন্ট্যাক্ট পেজ হবে। জাস্ট জেনারেল যে হোম পেজটা থাকে সেটাকে আমরা বলি কি ইন্ডেক্স পেজ। আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, কিন্তু বোঝার সাথে আপনি এটা লিখবেন যে ইন্ডেক্স পেজ, আপনি লিখবেন ইন্ডেক্স, এখানে লিখবেন ইন্ডেক্স ডট, এই ডটের পরে HTML এই কথাটা অবশ্যই লিখতে হবে, না হলে আপনার ওয়েব পেজ দেখা যাবে না। যেহেতু আপনার ফাইলটা হচ্ছে HTML ফাইল, তাহলে আপনার এক্সটেনশনটাকে এখানে উল্লেখ করে দিতে হবে ইন্ডেক্স। পার্সোনাল যে পেজগুলো ওগুলোর ক্ষেত্রে কি ইন্ডেক্স পেজ কথাটা লিখবো নাকি? না, সব জায়গায় লিখতে হবে না। আপনি লিখতে পারেন মাই ওয়েব পেজ ডট HTML, যে কোনোটা লিখতে পারেন, কিন্তু ডট HTML অবশ্যই থাকতে হবে। মানে ডটের আগে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, কিন্তু কোড লেখার একটা স্ট্যান্ডার্ড বা সৌন্দর্য হচ্ছে, মানে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা এই ধরনের ওয়েব ডিজাইন করে তারা একটা প্রপার মেনটেন করে, দিক মেনটেন করে কোন পেজের কি নামটা দিবে, অর্থাৎ আরেকজনও যাতে বুঝতে পারে যে এটা কি পেজ। তো সেজন্য আমি ইন্ডেক্স পেজটা লিখলাম, মানে এটাই লেখা হয়ে থাকে। ম্যান্ডেটরিলি নট যে এটাই লিখতে হবে, আপনি যে কোনো একটা আপনার নাম দিয়েও লিখতে পারেন, নাম ডট HTML। আমি ইন্ডেক্স দিয়ে লিখছি ইন্ডেক্স ডট HTML, index.html। তাহলে আমার দেখেন এই কয়েকটা বিষয় আপনার ক্লিয়ার হতে হবে। আপনি ফাইলটা সেভ করছেন ডেস্কটপে মাই ফার্স্ট ওয়েব পেজ নামের যে ফোল্ডারটা আছে সেটাতে, এবং আপনার ফাইল নেমটা কোথায়, এই জিনিসটা হচ্ছে আপনাকে মেনটেন করে দিতে হবে। এবং দেন আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে একটা ঘটনা ঘটবে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমরা যেখানে আছি সেখানে আমাদের লেখাটা কালো কালো দেখাচ্ছিল, এখানে কিন্তু লেখাটা এখন কালার হয়ে যাবে, এখন আপনাকে মার্কআপ করে দিবে। তো আমরা index.html লেখার সাথে সাথে দেখেন আমি যখন সেভ করলাম, সেভ করার সাথে সাথে দেখুন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কেন স্যার কালার কেন হলো? মানে এখন সাপোর্ট করছে, কোডটা পেয়েছে। কালার না হওয়া মানে আপনি বুঝতে পারবেন যে কোনো কারণে ভুল হচ্ছে, সাপোর্ট পায় নাই, আপনার HTML-টা হচ্ছে না, মানে এটা এখন যদি আমি HTML এ ক্লিক করি, দেখেন একটাতে ক্লিক করলে দুইটা একসাথে ক্লিক হয়ে যাচ্ছে, মানে দুইটা একটা গ্রুপে হয়ে গেছে। ফার্স্ট ট্যাগ, তাহলে স্যার ডক টাইপ কেন কালার হইলো? এটা হবে না, এটা হচ্ছে জাস্ট ডিক্লেয়ার, এটা কোনো ট্যাগ না, এটা জাস্ট একটাই ট্যাগ, এটা একবারই লাগবে শুধুমাত্র পেজের প্রথমে। আর এই ধরনের অনেক ট্যাগ আপনার নিচে অনেকগুলো ট্যাগ লাগবে। ডক টাইপটা কালার হয় না, শুধু এখানেই জাস্ট একটু কালার হয়েছে লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলোতে, মানে এটা পেয়েছে, এটা সমস্যা নেই, এটা এভাবে থাকবে। আর এই যে ট্যাগগুলো আমি লিখবো এরপর থেকে সবগুলোতে কিন্তু কালার হবে এখন থেকে।
তাহলে দেখেন HTML লেখার সাথে সাথে ওই নিচের HTML-টাও ধরে ফেলেছে। আমি কিন্তু সিলেক্ট করেছি একটাকে, দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে স্টার্টিং এন্ড ক্লোজিং পেয়ে গেছে। হ্যাঁ স্যার তাহলে যে কোনো পেজ তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্ট স্টেপে এই জিনিসগুলো থাকতে হবে, এটা একটা রুলস, মানে যে কোনো পেজ তৈরি করার তাহলে রুলসটা হচ্ছে এটাই। হ্যাঁ মানে যে কোনো একটা পেজ তৈরি করতে হলে আমাদেরকে ফার্স্ট স্টেপে এগুলো থাকতে হবে, এগুলো লিখতে হবে, এভাবে হ্যাঁ ট্যাগগুলো এগুলো দিতে লিখতেই হবে। হবে। এটা যেই পেজ হোক এগুলো আমি আরো কয়েকটা লিখবো, আরো 4-5টা ট্যাগ লিখবো যেগুলো থাকতেই হবে, তাহলে HTML লেখাটা থাকবে। কিন্তু আমরা এখন কি করব, এই দুইটা HTML কে একদম দূরে সরাই দিব, মানে এটা থাকবে থাকবে একদম ফার্স্টে, আর যে HTML-টা আছে ওইটা একদম লাস্টে, মানে প্রথমে HTML শুরু আর শেষে HTML শেষ, এই মাঝখানে অনেকগুলা কোড থাকবে আমাদের, যেটা আমরা দেখাতে চাচ্ছি। হ্যাঁ HTML, তাহলে আমি স্পেস দিয়ে কি করলাম, এটাকে একদম দূরে করে দিলাম, তাহলে HTML শুরু, আপনার পেজে দেখতে হবে এগুলা ঠিকঠাক ভাবে আছে কিনা, HTML শেষ। আচ্ছা এখানে আরো কয়েকটা ট্যাগ আমরা এখন লিখি। তারপর আরেকটা কোড আপনাকে লিখতে হবে যে আপনার ওয়েব পেজটা কি নিয়ে, মানে ওই পেজের টাইটেলটা কি হবে, সেজন্য একটা টাইটেল ট্যাগ আছে। টাইটেল আর আরেকটা লিখলাম টাইটেল, দুইটা লেখা হয়ে গেল, পাশাপাশি লিখলাম, আর এটাকে ক্লোজিং করে দিচ্ছি এখানে এটা দিয়ে। তাহলে দেখেন টাইটেল লেখা শেষ। তাহলে এটার মধ্যে আমি কিছু লিখবো। টাইটেল মানে আপনার ওয়েব পেজটা কি রিলেটেড, মানে কি নিয়ে আপনার ওয়েব পেজটা বানাচ্ছেন। আমরা উদাহরণস্বরূপ লিখি যে মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা হচ্ছে আমার প্রথম ওয়েব পেজের টাইটেলটা। এই টাইটেলটা কোথায় দেখা যাবে, এই টাইটেলটা দেখা যাবে আপনার ওয়েব পেজে, এই যে এখানে উপরে ট্যাবের উপরে দেখতে পাচ্ছেন যে, যেমন এখানে মেসেঞ্জার লেখাটা আছে, যে ওয়েবসাইটের উপরে ব্রাউজারের উপরে যে লেখাটা দেখা যায় ওইটি হচ্ছে, যেমন এখানে নোটপ্যাডের ওয়েবসাইটে ওদের নোটপ্যাড লেখাটা দেখা যাচ্ছে। এই লেখাটা দেখা যাওয়ার জন্য, যেমন এখানে প্রথম আলো লেখাটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এই ট্যাবের উপরে প্রথম আলো লেখা দেখা যাচ্ছে, তারপরে এই ট্যাবের উপরে হোম লেখাটা দেখা যাচ্ছে টুইটারের। এই লেখাটা আনার জন্য মূলত আমরা কি করছি, এই টাইটেলটা এখানে দিচ্ছি, মানে আপনার পেজটা যাই হবে সেটার নাম, আপনার যদি ফেসবুক পেজ বানান তাহলে এখানে ফেসবুক লিখবেন, যদি ইউটিউব পেজ বানান তাহলে লিখবেন youtube.com, যাই লিখেন। আমরা একটা ফার্স্ট ওয়েব পেজ বানাচ্ছি, সেজন্য আমরা এখানে লিখলাম মাই ফার্স্ট ওয়েব পেজ টাইটেল। তাহলে আমরা এবার যদি কয়টা ট্যাগ লিখলাম, HTML ট্যাগ লিখলাম, টাইটেল ট্যাগ লিখলাম, এগুলো সবসময় থাকবে, সিনট্যাক্স মানে এই ধারাবাহিকতাটা সব পেজেই থাকবে, জাস্ট এটা চেঞ্জ আচ্ছা হবে। স্যার, আপনি ওই যে HTML ট্যাগ যেটা শেষ করছেন ওটা তো আপনি প্রথমে সেকেন্ডে লিখছেন, তো আমরা সেকেন্ডে না লিখে একেবারে সবার শেষে যদি লিখি তাহলে কি হবে? এটা না না, একদম নিচেরটা, ওই যেটা শেষ করছেন HTML, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি নিচে নিয়ে গেছেন, তো তাহলে এটা প্রথমে লেখার দরকার কি, মানে একদম সবকিছু শেষ করে লাস্টে লিখলে হয় না জিনিসটা? হ্যাঁ লাস্টে লিখলে হবে, কিন্তু তখন আপনার অনেক সময় মনে থাকবে না। হ্যাঁ সবসময় কোড যখন লিখবেন, যেগুলো ডাবল কোড আছে এগুলো একসাথে লিখে ফেলতে হয়, কারণ অনেক সময় আপনার প্রশ্নটাও ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আপনি পরেও দিতে পারবেন, কিন্তু অনেক সময় আপনি ভুলে যাবেন পরে দেওয়ার জন্য। কোড যখন লম্বা হয়ে যাবে তখন আপনি শুরু এবং শেষ এইটা দেখার জন্য স্ক্রলিং করতে হবে, অনেক দূরে যেতে হবে। এটা আগেই আমরা দিয়ে দিলাম যাতে যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? স্যার না দিলে কি হয় না, মানে এটা না দিলে কি প্রবলেম হবে এরকম কিছু? হ্যাঁ প্রবলেম ভুলে হবে, এটা গেলে না দিলে প্রপারলি। হ্যাঁ স্টার্টিং ট্যাগ দিয়েছেন কিন্তু ক্লোজিং ট্যাগ দেন নাই, এখানে বিষয়গুলো খুবই সেনসিটিভ। এমন দেখবেন যে একটা ডট, এটা না দিলে হবে না, একটা কমা বা একটা হাইপেন, এগুলো না দিলে কাজ করবে না, মানে এখানে যেভাবে বলা আছে এইভাবেই কিন্তু আপনাকে দিতে হবে। কোডগুলো হচ্ছে এতই সেনসিটিভ, মানে ম্যাথের মতো। আপনারা ম্যাথ করেছেন না? জি স্যার। ম্যাথের মতো, একটা ম্যাথে যদি একটা মানে দশমিক সমস্যা হয়ে যায় তাহলে কি পুরো ম্যাথটা উল্টাপাল্টা হয়ে যায় না, এই ধরনের। জি স্যার। আচ্ছা তাহলে আমরা দুইটা ট্যাগ লিখলাম, একটা হচ্ছে টাইটেল ট্যাগ, যেটাতে আপনার ওয়েব পেজে টাইটেলটা প্রদর্শিত করাবেন। এরপর আরো কিছু ট্যাগ আছে যেগুলো আপনি এখন দিয়ে দিতে পারেন, যেগুলো আমরা এখন যেগুলাই লিখছি কোনোটাই কিন্তু আসলে এখনো পর্যন্ত ওয়েব পেজে দেখানোর মতো কোনো কিছু লিখছি না, এটা স্ট্রাকচারটা দাঁড় করাচ্ছি আমরা, ঠিক আছে? আমরা কিন্তু
একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, তারপর আমরা কিছু ট্যাগ লিখবো যেগুলো সরাসরি আমরা ওয়েব পেজে দেখতে পাবো। এগুলো আমরা তেমন একটা দেখতে পাবো না। যেমন এখন একটা লিখছি 3 নাম্বার একটা ট্যাগ, এই ট্যাগের নাম হচ্ছে হেড ট্যাগ। কপি করলাম আর একটা হেড ট্যাগ লিখলাম, আর এখানে ক্লোজিং, প্রতিবারই কিন্তু ক্লোজিং ট্যাগটা দেখেন আমি দিয়ে দিচ্ছি হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কিছু জিনিস থাকবে যেগুলো আমরা পরবর্তীতে, মানে এখানে অনেক কিছু অন্য কোন একটা পেজ লিংক করাতে হবে, হ্যাঁ, বা অনেক কিছু লিখতে হবে, সিএসএস কে লিংক করাতে হবে, এখানে আমরা এখন কিছু লিখছি না, জাস্ট আমরা দিয়ে রাখছি, এটা হচ্ছে জাস্ট সাপোর্টের জন্য। তাহলে একটা থাকবে কি হেড ট্যাগ, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের ট্যাগ লিস্টটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তারপরে ম্যান্ডেটরিলি সবচেয়ে বেশি যেটা লাগবে, এটাকে বলা হয় কি বডি ট্যাগ, মানে যেখানের ভিতরে আপনার সব এলিমেন্ট থাকবে, বডি ট্যাগ শুরু আর ক্লোজিং দিয়ে বডি ট্যাগ শেষ। তাহলে কয়টা লিখলাম? 1 2 3 4টা ট্যাগ এ পর্যন্ত আমরা লিখলাম। বডি ট্যাগ মানে বডির ভিতরে যা যা থাকবে, মানে পুরো ওয়েব পেজের বডি, এই বডিটা একদম শুরুতে থাকবে আর একদম শেষে থাকবে। তাহলে এই যে এইচটিএমএল মানে সর্বশেষের আগে লাস্ট, সেকেন্ড লাস্ট হচ্ছে বডি ট্যাগ, তারপরে লাস্ট হচ্ছে এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে? এখন দেখেন তাহলে সম্পূর্ণ ট্যাগগুলো এইচটিএমএল এর ভিতরে, আর লেখার জন্য যা ট্যাগ সবগুলো বডির ভিতরে। এতটুকু বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন বডির ভিতরে আমরা এখন কিছু লিখে ওয়েব পেজে প্রদর্শন করানোর জন্য চেষ্টা করি। দেখা যাক আমরা কিছু লিখে সেটা ওয়েব পেজ বানাতে পারি কি না। আমরা যদি কোনো একটা হেডলাইন লিখতে চাই বা কোনো আমরা যদি লেখা টেক্সট প্যারাগ্রাফ লিখতে চাই, আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমাদেরকে একটা ট্যাগের আশ্রয় নিতে হবে। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা টাইটেল লিখতে চাই বা কোনো একটা হেডলাইন লিখতে চাই, তখন আমরা একটা ট্যাগ ইউজ করব। যেমন আমি এই লেখাটাকে আমি প্রদর্শন করাবো, এই লেখাটা এখানে লিখে দিলাম। দেখেন এখানে কোনো ট্যাগ দিয়ে এখনো লিখি নাই, আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এই লেখাটা যদি আমি ওয়েব ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগটা হলো এখানে লিখতে হবে H1, মানে H1 মানে হেডিং 1, আর এখানে লিখতে হবে শেষ, ক্লোজিংটা এখানে দিতে হবে, সরি এটা হবে এখানে। তাহলে দেখেন H1 ট্যাগের ভিতরে আমি একটা লেখা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট, এটা এখানে ঠিক হবে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এই লেখাটা যদি আমি এখন দেখাতে চাই তাহলে আমি এই লেখাটা লেখার পরে কি করব? সেভ করব। মানে সেভ কিন্তু আপনাকে বারবার সেভে ক্লিক করতে হবে। এখানে সেভ বা কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর দেখেন মূল বিষয়টা এখানে, আপনি সোর্স কোড এডিটরে এতক্ষণ লিখলেন, জাস্ট এক লাইন লেখা লিখলেন, এগুলো তো হচ্ছে জাস্ট কিছু সাপোর্টের জন্য আপনি এখানে লিখলেন স্ট্রাকচার দাঁড় করার জন্য। মূল লেখাটা হচ্ছে বডির ভিতরে যা লিখলেন তাই। এখানে আপনি যাবেন নোটপ্যাড প্লাস প্লাসে, আপনি দেখবেন উপরের দিকে অনেকগুলো মেনু আছে, ভিউ নামে একটা মেনু আছে, দেখবেন ভিউ, দেখতে পাচ্ছেন? জি স্যার। ভিউতে ক্লিক করবেন, তারপর ভিউ কারেন্ট ফাইল ইন, আপনি কোথায় দেখতে চাচ্ছেন এখানে ব্রাউজারগুলো শো করবে। ফায়ারফক্সে দেখবেন না ক্রোমে না এজে না ইন্টারনেট এক্সপ্লোরারে? তো আমি দেখতে চাচ্ছি ক্রোমে, এটা কেমন দেখাবে ক্রোম ব্রাউজারে। আমরা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, ক্রোমে দিলাম, ওয়াও দেখেন আমাদের কিন্তু প্রথম ওয়েব পেজটা চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এই লেখাটা এখানে কিন্তু প্রদর্শন করছে। দেখেন এখানে কিন্তু এই শুধু এই লেখাটাই দেখাচ্ছে যেটা আমি বোর্ডের ভিতরে লিখেছি,
এই কোন লেখা কিন্তু এখানে দেখাচ্ছে না, এই ড্রপ টাইপ HTML টাইটেল এগুলো কিছুই দেখাচ্ছে না, শুধুমাত্র আমি H1 দিয়ে যা লিখেছি তাই কিন্তু দেখাচ্ছে। তাহলে আমার প্রথম ওয়েব পেজের লেখা এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আমরা যদি একটা লেখা, দুইটা লেখা, এভাবে 1 লাইন, 2 লাইন, 4 লাইন, প্যারাগ্রাফ এভাবে করতে করতে আমরা পরিপূর্ণ একটা ওয়েব পেজের দিকে। তাহলে দেখেন খুব চমৎকার ভাবে আপনাদের ওয়েব পেজটা তৈরি হয়ে গেল। স্যার ওগুলো দেখাচ্ছে না কেন? ওগুলো হচ্ছে আমি বললাম না, ওগুলো হচ্ছে স্ট্রাকচারের জন্য, ওগুলো দেখানোর জন্য না। মানে এগুলো থাকতে হবে আপনাকে। এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে সিনট্যাক্স, মানে এই এতটুকু পর্যন্ত আপনাকে প্রত্যেকটা পেজে রেডি করে রাখতে হবে। এটাকে বলা হয় কি কুইক স্টার্ট, মানে এটা সব পেজে আপনাকে থাকতে হবে। এরপরে আপনি যা দিবেন এখানে ভিতরে দিতে হবে, মানে এটা থাকবে, এই জিনিসটা রেডি থাকতে হবে, এগুলো দেখা যাবে না। স্যার এখানে পিকচার বা ভিডিও কি অ্যাড করা যাবে? সব কিছু অ্যাড করা যাবে। এখানে ভিডিও দেখাতে পারবেন, ছবি দেখাতে পারবেন, মিউজিক শোনাতে পারবেন, আপনি যত লেখা আছে, মানে ওয়েবসাইট বানাতে যা যা, একটা ওয়েবসাইট আমরা যা যা দেখি সবকিছু এখানে দিয়ে আপনি এখানে এই সাদা যখন হয়ে আছে এটাতে আপনি দেখাবেন সবকিছু। মানে এইখানে করবেন আর এখানে দেখাবেন, এখানে প্র্যাকটিস করবেন আর এখানে শো করাবেন, এই হচ্ছে আপনার কাজ। পুরো ওয়েব ডিজাইনের কাজই হচ্ছে এখানে। নোটপ্যাড প্লাস প্লাস আপনি লিখবেন আর এটা দেখাবেন হচ্ছে এইখানে। এই হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের কাজ। এগুলো অফলাইনে তাই না? হ্যাঁ অফলাইনে। আমি এখন যদি ইন্টারনেট বন্ধ করে দিই এটা চলবে, কোনো ইন্টারনেট ছাড়া কিন্তু এটা চলছে অফলাইনে। আপনি যে ইনস্টল করার কথা বলছিলেন ওটা কি অফলাইনে করা যাবে? কোনটা? ভিউ ক্রোমে এটা শো করবে, ভিউ দেখা গুগল ক্রোমে যখন দিলেন, গুগল ক্রোমে এই যে এটা আসলো, এই ওয়েবটা অফলাইনেও শো করবে? হ্যাঁ অফলাইনেও শো করবে। এটা তো অফলাইন সফটওয়্যার, সম্পূর্ণ অফলাইন, এটা কোনো ইন্টারনেটের কোনো দরকার নেই। এটা জাস্ট ইনস্টল করার সময় ইন্টারনেটের দরকার, ইনস্টল করা হয়ে গেলে আর কোনো ইন্টারনেটের দরকার নেই। বুঝছি স্যার। তাহলে দেখেন আমাদের ফার্স্ট ওয়েব পেজ রেডি হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা এখন কিছু লিখি, মানে একটা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ না, একটা কিছু কয়েক লাইন লেখা লিখে এটা জাস্ট একটা হেডিং হলো, মানে এটা লেখাটা বড় করে আসলো। এখন আমরা তো সবসময় লেখাটা বড় থাকবে না, এখানে আমাদের অনেক লেখা থাকবে, তো আমরা সেই লেখাটা এখানে লিখি, তারপর আমরা দেখি সেটা আমরা কিভাবে ডিসপ্লে করাতে পারি। আমি এখানে লিখলাম যে, এখানে আমি যাই লিখি তা কিন্তু এখানে দেখাবে। আমি এখানে কপি করলাম জাস্ট সময় বাঁচানোর জন্য। দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। আমি লিখলাম জাস্ট কোন একটা ডেমো লেখা লিখলাম, I can create web pages using, ছোট করে আপাতত, using HTML and CSS if I want to beautify my web page. I can use CSS. CSS means cascading style sheet. Just আমি এমনি কয়েকটা লেখা এখানে লিখলাম এবং সেই লেখাটা লিখে আমি এখন দেখাচ্ছি লেখাটা আমি এখানে কিভাবে ডিসপ্লে করব। তো একই লেখাকে আমি একটু কপি করে একটু বাড়ালাম, মানে ধরুন আমি একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম। তো এই লেখাটা আমি যেখানে এখন লিখেছি কোনো ট্যাগ কিন্তু দিইনি। এখানে একটা কথা খেয়াল রাখবেন, যতক্ষণ না কোনো ট্যাগ দিবেন না সেই লেখাটাকে নিয়ে আপনি পরবর্তীতে কোনো মডিফাই করতে পারবেন না। তো প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগ সেটাকে বলা হয় পি ট্যাগ। দিবেন পি শুরুতে আর প্যারাগ্রাফের শেষে ক্লোজিং পি। তাহলে দেখেন পি এখানে ক্লিক করার সাথে সাথে এই পিটাও একসাথে জ্বলে উঠেছে। পি ট্যাগের মধ্যে আমার প্যারাগ্রাফটা লিখলাম, যেভাবে আমি এইচ ট্যাগের মধ্যে আমার হেডলাইনটা লিখলাম, পি ট্যাগের মধ্যে আমি লিখলাম। এখন যদি আমি সেভ দিয়ে দেখি, দেখেন আমি যদি এখন সেভ দিয়ে দেখি
তো প্রতিবার আপনি এখান থেকেও করতে পারেন, ভিউ কারেন্ট ফাইল ইন ক্রোম, এখানেও যেতে পারেন। আবার ব্রাউজারে এসে এখানে জাস্ট একটু রিফ্রেশ দিলেই, আপনি আর কিছু করতে হবে না, ব্রাউজারে যতবার রিফ্রেশ দিবেন ততবারই কিন্তু আপনার এডিটেড কাজগুলো দেখাবে। আমি এখন রিফ্রেশ দিচ্ছি, এখানে দেখেন রিলোড দিস পেজ, রিলোড দি, দেখেন আমি যে প্যারাগ্রাফটা লিখেছি এটা চলে আসছে। সিম্পল, কোনো সমস্যা নেই। প্যারাগ্রাফ আমি যা লিখছি, আমি এখানে আরো বাড়াই প্যারাগ্রাফটা, এখানে সেভ দিলাম আর এখানে লিখলাম, তাহলে দেখেন আমার প্যারাগ্রাফটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে আরো বাড়াই, এখানে সেভ দিলাম আর ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করলাম বা রিলোড দিলাম, দেখেন এখানে কিন্তু আমার একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ওয়েব পেজ আমাদের বানানো হয়ে যাচ্ছে। তাহলে এই লেখাগুলোর অন্তরালে আছে একটা পি ট্যাগ, যেটা দিয়ে এটা ডিসপ্লে করাচ্ছে। এই লাইনটার অন্তরালে আছে একটা H1 ট্যাগ। স্যার ওই যে টাইটেলের ওইটা অনেক বোল্ড দেখাচ্ছে আর প্যারাগ্রাফের লেখাগুলো ছোট ছোট দেখাচ্ছে, মানে এটা কেন? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। এখন আপনি লেখাটাকে 6টা নির্দিষ্ট মান দিয়ে HTML এ শুধুমাত্র লেখাটাকে বড় ছোট করতে পারেন। আপনি যদি কোনো একটা হেডলাইন লিখতে চান তখন আপনি দিয়েছেন কি H1 ট্যাগ, কিন্তু যদি আপনি আরেকটু ছোট, এর চেয়ে আরেকটু ছোট একটা লাইন লিখতে চান তাহলে আপনি দেবেন H2। তাহলে দেখবেন, এখন দেখেন আমি এটা কপি করে এখানে দিলাম, H2 যদি লেখেন এবং এটা যদি সেভ করি কন্ট্রোল S দিলাম, দেখেন এটার চেয়ে আরেকটু ছোট মানের একটা লাইন তৈরি হয়ে গেল। এটার চেয়ে একটু ছোট হয়েছে না এটা? জি স্যার। হ্যাঁ, তারপর দেখেন এভাবে আপনি কি করতে পারেন, তাহলে H আপনি যদি দেন, সরি হয়ে গেল, এটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, আমি যদি এখানে দিই যে H3 দিয়ে যদি আমি এখন সেভ করি, সেভ করলাম, দেখেন এখন কিন্তু আর একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনি যদি দেন যে H6 পর্যন্ত আপনি যেতে পারবেন, এটাকে দিলেন আপনি H4, এটাকে মানে হেডিং 4 আর কি, হেডিং 1 হেডিং 2, H5 এটাকে দিলেন। সিক্স পর্যন্ত দেওয়া যাচ্ছে, মানে 6 পর্যন্ত দিলে ওইটা প্যারাগ্রাফের সাথে মিলে যাবে একসাথে, দিয়ে সেভ করলেন। দেখেন 6টা বড় থেকে ছোট হয়ে এখন আসবে। দেখেন প্রথমটা একদম বড়, তারপরটা একটু ছোট, 3 একটু ছোট, মানে মান যত 3 4 5 6 যত যাবে 6টা দেখেন একদম প্যারাগ্রাফের মতো মিলে গেছে। তাহলে আপনি কি করতে পারলেন, কোন রকম CSS ছাড়াও কিন্তু ফন্টটাকে মানে টেক্সটটাকে একটু বড় ছোট করতে পারলেন। তাহলে স্যার প্যারাগ্রাফে তো কোনো মানে H1 H2 কিছু দেন নাই, তাহলে এটা এরকম মানে এটা বড় ছোট না, কিভাবে প্যারাগ্রাফ করব? তো আমরা, হ্যাঁ প্যারাগ্রাফ লেখার সময় আমাদের তো এই ধরনের বড় কিছু কি লাগে না, মানে ফন্ট লাগে না, আমরা একটা নরমাল সাইজে কিন্তু প্যারাগ্রাফ লিখি। সেজন্যই কিন্তু এই প্যারাগ্রাফের জন্য আমাকে কোনো মান দিতে হয় নাই, মানে এই ধরনের কোনো মান নাই যে P1 বা প্যারাগ্রাফের জন্য কোনো মান নেই। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, আপনি যদি চান যে প্যারাগ্রাফে যে লেখাটা লিখেছেন সেগুলোকে বড় করবেন, তখনই আপনাকে আসলে CSS লাগবে। তখন P কে আপনাকে বলে দিতে হবে যে P কতটুকু বড় হবে, এই তখনই কিন্তু আসলে P এর প্রয়োজনীয়তাটা তখনই আসবে। তখনই কি এখানেই হচ্ছে CSS এর ব্যবহার। আপনি যদি চাচ্ছেন যে মানে এই পিটাকে অনেক বড় করবেন বা কালার করবেন, এখন আমরা যে দেখতে পাচ্ছি এটা তো সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে কোনো কালার নেই। তো কালার করার জন্য তখন আপনাকে পিটাকে মডিফাই করতে হবে, বা পিটাকে এই ধরনের বড় করতে চাইলে বা আরো এর চেয়ে বড় করতে চাইলে তখন আপনাকে পি কে বা H1 কে H2 কে, তো এখানে যাই লিখেছি অর্থাৎ ট্যাগ গুলাকে ধরে ধরে কিন্তু আমাদেরকে CSS করতে হবে। মানে আমি H1 কে কি মডিফাই করব, তখন CSS আমাকে বলতে হবে যে H1 কে আমি কালার করব, এগুলো আমি CSS পার্টে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন আমরা তাহলে দেখেন যে ট্যাগ গুলো আমরা কিভাবে প্রদর্শিত করাচ্ছি। আর এনি কোয়েশ্চেন, এতটুকু বুঝতে পারছেন? না স্যার। জি স্যার।
আচ্ছা স্যার আমরা যদি এখানে প্যারাগ্রাফের পরিবর্তে অন্য কিছু লিখি তখনও কি পিটা ইউজ করব, পি ট্যাগটা ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করব? মানে আপনি লেখা না সংক্রান্ত অনেকগুলো তো যাই ট্যাগ লিখবেন, আছে। হুম না হ্যাঁ মানে অর্থাৎ যদি কোনো কিছু লেখা সংক্রান্ত হয় সেটা হোক, মানে এটা ওরা নামকরণ করেছে প্যারাগ্রাফ, এখানে আপনি যাই লিখবেন তা কিন্তু পি ট্যাগ দিয়ে লিখতে হবে। মানে কোনো একটা ডেসক্রিপশন, কোনো লেখা, কোনো বর্ণনা, হুম এই সংক্রান্ত যাই আপনি লিখবেন সবগুলো আপনাকে লিখতে হবে পি পি ট্যাগ ট্যাগের দিয়ে। ভিতরে, যেটা কয়েক স্যার লাইন। হ্যাঁ হুম। যদি দুইটা প্যারাগ্রাফ লিখি তখন কি P1 P2 দিতে হবে? না না, দুইটা প্যারাগ্রাফ লিখলে ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, তো তো এটাকে আপনি আবার কপি করেন। আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আবার এখানে এন্টার দিয়ে এই লেখাটাকে আবার পেস্ট করলাম, ধরুন এটা একটা লেখা আর কি। হ্যাঁ তাহলে দুইটা প্যারাগ্রাফ হয়ে প্যারা গেল। হ্যাঁ তাহলে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারা। তাহলে এখানে আমি সেভ দিয়ে দেখি কি হয়, দেখেন ব্রাউজারে গেলাম আর এখানে রিফ্রেশ করলাম, দেখেন দুইটা প্যারা হয়ে গেল। জি স্যার। এভাবে আপনি যতটা, এখানে একটু কোড কমিয়ে ফেলি, দুইটা তো আপনি এখানে যতটাই দিবেন, যেমন আমি এখানে দুইটা দিলাম, আপনি এখানে আরেকটা দেন, তিনটা দিলাম, তারপর আপনি এখানে আরেকটা দেন, চারটা দিলাম, যতটা দিবেন এখানে সেভ করবেন। এখানে দেখেন চারটা প্যারাগ্রাফ কিন্তু এসে গেছে। স্যার প্যারা করে করে হবে এগুলো? প্যারা করে হবে, মানে পি ট্যাগ একটা শেষ, আরেকটা পি যখন দিয়েছেন সে আরেকটা প্যারাগ্রাফ ধরে নেবে। আর যদি সবগুলো একটার ভিতরে দেন তখন এতগুলো পি দেওয়ার দরকার নেই, একটা পির ভিতরে যত লম্বা করে দিবেন পুরো এক পেজে দেখাবে। স্যার এখানে তো আপনি চারটা প্যারাগ্রাফ দেখালেন, তাহলে চারটা প্যারাগ্রাফের প্রথম থেকে লাস্ট মানে কি একটা প্যারাগ্রাফ শেষ করে তারপরে পি ট্যাগ ক্লোজ দিয়ে দেখাতে হবে, তাহলে বুঝতে হবে যে এখানে চারটা প্যারাগ্রাফ। আর যদি আমরা প্রথমে পি ট্যাগ স্টার্ট দিয়ে এবং সবগুলো প্যারাগ্রাফ একটা ভিতরে লিখে তারপর লাস্টে গিয়ে যদি আমরা পি ট্যাগ ক্লোজ দিই তখন কি বোঝাবে এখানে একটাই প্যারাগ্রাফ নাকি চারটা প্যারাগ্রাফ বোঝাবে? না তখন একটা প্যারাগ্রাফ বোঝাবে, মানে একটার ভিতরে যা লেখা আছে আপনি যেটা বলছেন সেটা আমি দেখাই। যেমন আপনার প্যারাগ্রাফটা হচ্ছে এটা অনেক লম্বা, ধরুন একটা প্যারাগ্রাফ, আপনি অনেক লম্বা একটা লেখা লিখেছেন। হ্যাঁ এই লেখাটা লিখেছেন, এটা কিন্তু একটার ভিতরে এই পি শেষ আর পি শুরু। আমরা একটা সেভ দিয়ে দেখি, এখন দেখেন এখন ভেঙে ভেঙে দেখাবে না, হ্যাঁ একটাই দেখাচ্ছে, ঠিক আছে। সেখানে তো আরো অনেকগুলো থেকে গেছে, হয় নাই, আবার যাই, এই একটা তো একটাই প্যারাগ্রাফ। হ্যাঁ এখন আমি কি করলাম, এটাতে সেভ করলাম, আর এখন দেখেন এখন একটাই দেখাচ্ছে, স্যার হ্যাঁ আমরা যে বারবার এখানে এডিট করতেছি আবার সেভ করতেছি, লাস্টে দিয়ে কোনটা মানে কি রকম ওয়েব পেজটা শো করবে? যেমন এখানে আপনি বারবার মানে চারটা প্যারা দিয়ে চারটা প্যারাগ্রাফ করছেন, আবার এখন একটা প্যারাগ্রাফ করছেন, লাস্টে দিয়ে কোন ডিজাইনটা শো করবে ওয়েব পেজে? এটা আপনি বারবার হ্যাঁ সর্বশেষ যেটা সেভ করবেন সেটাই দেখাবে, মানে লাস্টে কি সেভ করছেন, হ্যাঁ সর্বশেষ সেভটাই দেখাবে। আমি এখন সর্বশেষ আগেরগুলো কেটে সর্বশেষ সেভ করছি, এটা আগেরগুলো নেই, ভাঙা ভাঙা প্যারাগ্রাফ গুলো নেই, এটা সেভ করছি, সর্বশেষ সেভটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। স্যার আমরা যদি লেখার পরিবর্তে ভিডিও অথবা অন্য কিছু দেখাই, পিক দেখাই অথবা অন্য কিছু দেখাই, তখন কি পি ট্যাগটা ইউজ করবো নাকি অন্য কিছু ইউজ করবো, অন্য কোনো ট্যাগ ইউজ করবো? ছবির জন্য একটা ট্যাগ, ভিডিওর জন্য একটা, মানে প্রতিটা এলিমেন্টের জন্য এখানে আলাদা আলাদা ট্যাগ আছে। লেখার জন্য আমি এতক্ষণ দেখালাম কি হেডলাইনের জন্য, আর একটা হচ্ছে বর্ণনা লেখার জন্য বা প্যারাগ্রাফ লেখার জন্য, এটা হচ্ছে দুইটা ট্যাগ। ছবির জন্য আপনাকে আরেকটা আলাদা ট্যাগ ইউজ করতে হবে। দেখাবো ইমেজ ট্যাগ? ছবি দেখাবো? জি স্যার।
আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই মানে ভালো করে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা কি হচ্ছে? বাকিরা কই? কয়েকজন শুধু কথা বলতেছে, আর বাকিরা কই আছে? আচ্ছা স্যার ভাইয়া আছে স্যার আছে ভাইয়া। অনেকক্ষণ পর গর্ত থেকে উঠে আসছেন। না ভাইয়া আছে, এখন সব প্রশ্ন ওনারাই করতেছে। সব প্রশ্ন কি? সব প্রশ্ন আপুরা করতেছে, মানে যে প্রশ্নগুলো করতেছে না ওগুলো ওনারাই করতেছে, যার কারণে আর করতেছি না। আচ্ছা আচ্ছা, সব প্রশ্ন আপুরা করে দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে কিন্তু আপনাদের জানা হবে খুব বেশি। অনেক সময় হয়তো দেখা যাবে যে আমি ভুলে যাচ্ছি, মানে এটা আমার মনে থাকছে না, কারণ আমি তো একটা না শুধু ধরেন কথা বলেই যাচ্ছি, অনেক সময় আমার মধ্যেও কিছু স্কিপ হয়ে যেতে পারে। এই ধরুন আপনারা বলবেন, তো বললে কিন্তু আমি এটা নিয়ে এখানে আপনাদেরকে দেখাবো। স্যার মোটামুটি সবগুলো ক্লাসে ভর্তি, শুধুমাত্র ওই 2.5 ঘন্টা ক্লাসটা একটু ইয়া হয়েছে কোনটা? স্যার। গতকাল যে ক্লাসটা করলাম শনিবারে, গত শনিবারে ক্লাসে শনিবার না বুধবারে? আচ্ছা, তো খুবই ইম্পর্টেন্ট বুধবার একটা ক্লাস ছিল ছিল। এটা। ওয়েবসাইট ক্রিয়েট করে নিয়ে ওইখানে আমি একটা আপনাদেরকে ফ্রি ওয়েবসাইট তৈরি দেখাতে চেয়েছিলাম। সম্পূর্ণভাবে হয় লাস্টে করাতে পারিনি, আর দিন তো অনেক ঝামেলা ছিল, অনেকবার ইন্টারাপ্ট হচ্ছিল বারবার, কারা যেন জয়েন করবে বা এই ধরনের ইয়াটা ছিল। এর জন্য লাস্ট আসলে অনেক সময় আপনারা করতে পারেন নাই। ওইটা আমি আপনাদেরকে আবার দেখাবো, যেটা লাস্টে আমরা আপনাদের চলে এসেছিলাম। আপনারা ওই চলে ক্লাস গেছিলেন না? সবগুলো ক্লাস আলোর মধ্যে কিছু একদম বলতে আমরা স্যার অনলাইন ডিসকানেক্টেড হয়ে গেছিল। ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। স্যার এতক্ষণ ক্লাস করতে ইচ্ছা করে না, ওই দিন পুরো 2.5 ঘন্টা হয়ে গেছে। সেজন্য কিছু বোঝা হয় না আর। এখন থেকে তো 4 ঘন্টা হবে ক্লাস, জানেন? কি বলেন স্যার? হ্যাঁ, রাজি আছেন? না স্যার। হ্যাঁ, কি বলেন? একটা ফিল্ম হ্যাঁ স্যার, এটা তো লং টাইম স্যার না, একটু স্যার টাইট হয়ে যায়, কালই শেষ করলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর স্যার ওই দিন স্যার আমাকে আবার শিখাতে ফোন করছে, ফোন করে বাস দিচ্ছে, এখন ঢোকেন কাছে, আবার ঢোকাই দিচ্ছে আমাকে আবার। তাকে রাহাত তানিমকে তাকে যারা যারা ডিসকানেক্ট হয়ে গেছিল সবাইকে কল করে করে আবার বলছে কানেক্ট হওয়ার জন্য। জি স্যার, বাট আমরা ট্রাই করছি, ঢুকতে পারি নাই। ওই দিন বৃষ্টি পড়তেছিল তো ওই জন্য নেটওয়ার্কের প্রবলেম বেশি দিচ্ছিল। বৃষ্টি বললে কি নেটওয়ার্কের সমস্যা হয়? লং ক্লাস আছে এন রাইটার, গুগল প্লে স্টোরে দেখা এটা আছে কিনা। প্লে ডট গুগল প্লে স্টোরে আপনি কি করবেন, এটার নাম হচ্ছে মেবি এন রাইটার, না? এ এন WRI ই ই আর না, নাকি এন রাইট? এন্ড রাইটার। স্যার দেখতেছি না লেখাটা। এই যে অ্যাপসটা আসছে এটার নাম কি? এন রাইট ফ্রি HTML এন রাইটার। এন রাইটার এটা আপনারা ইনস্টল করে নেন, এটা ইনস্টল করে নেন, ঠিক আছে? এন রাইটার এটা দিয়ে আপনারা দেখতে পাবেন। তাহলে এটা আপনারা দেখে নেন, এন রাইটার গুগল প্লে স্টোরে। আরেকটা আছে কোডার নাকি ডিকোডার একটা আছে, এটাও ভালো। কোডার নাকি ডিকোডার একটা আছে মনে হয়, এটা আরো ভালো। একটু দেখেন তো। কনফার্ম হয়ে বলুন কোডার নাকি ডিকোডার কোনটা বলছেন? আমি এই যে এ বা ডি, জাস্ট এই যে এ আর ডি এর মধ্যে একটু কনফিউশন। আচ্ছা, অসুবিধা নেই, এটা দিয়ে করেন। স্যার এগুলো কি স্যার এটা দিয়ে কি অফলাইনে করা যাবে? অফলাইনে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো অফলাইনে করা যাবে। এটা আবার গহল মানে তো এন রাইটার, হ্যাঁ, HTML এডিটর, সোর্স কোড এডিটর বলছি আমি, বা HTML এডিটর যাই বলেন,
এটাকে সোর্স কোড এডিটর বলতে পারেন বা HTML এডিটর বলতে পারেন। হ্যাঁ, তাহলে এটা ইনস্টল করে নেন। আজকে থেকে ইনস্টল করার পর এটা আপনারা প্র্যাকটিস করেন। আমরা তো আসলে কখনো কোনো ক্লাসে এই ধরনের কথা বলি না। আমাদের আগের ক্লাসগুলোতে আমি কখনোই বলি না যে আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করেন, এটা কখনো না আসলে। কিন্তু এখন তো যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন, বাধ্য হয়ে আসলে এটা বলতে হচ্ছে। অনেকের কম্পিউটার এখনো পর্যন্ত নেই, আর না হয়তো আসলে সবচেয়ে ভালো হচ্ছে কম্পিউটার ইউজ করাটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড বেশি আসতেছে। সাউন্ড তাহলে কার এখান থেকে আসতেছে সাউন্ড করে দেন। আচ্ছা, তাহলে এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখানে লিখবেন, লেখার পরে এখানে তো আমি দেখাতে পারছি না কম্পিউটারের মধ্যে কিভাবে রান্না করবেন। ওখানে লেখার পরে এখানে রানের একটা অপশন আসবে, ব্রাউজারে রান করাবেন ওই ধরনের। আপনি ওইখানে একই রকম ভাবে এই স্ট্রাকচারটা লিখবেন। বারবার এটা কেন হয়? আপনি এটা লিখবেন ওই রাইটারে গিয়ে যখন এই ধরনের পেজটা আসবে, খালি পেজটা যখন আসবে এই সিনট্যাক্সটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনাদের এটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখন পর্যন্ত দুইটা ট্যাগের আমরা ইউজ দেখেছি। একটাকে হচ্ছে আমরা হেডলাইন দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে কিছু প্যারাগ্রাফ লেখার জন্য। এই দুইটা ওয়েব পেজ আমরা দেখেছি। দেখেন এই যে টাইটেলে মাই ফার্স্ট ওয়েব পেজ, এখানে কিন্তু টাইটেল যেটা দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েব, এটা কিন্তু টাইটেল এখানে দেখাচ্ছে। যেটা আমি টাইটেল ট্যাগের ভিতর দিয়েছিলাম সেটা আমার ব্রাউজারের উপরে টাইটেল পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আজকে কি আর কোনো ট্যাগ দেখাবো নাকি আজকে পারবেন আপনারা? নাকি সামনের দিকে যাবো? হ্যাঁ না স্যার, এতটুকুই থাক আজকে। হ্যাঁ, আজকে ওই যেগুলো বেসিক আছে ওগুলো শেষ করে ফেলেন, মানে আই ট্যাগ, তারপর বি ট্যাগ, তারপর বিআর ট্যাগ। হ্যাঁ, বেসিক আর একটা সিম্পল একটু দেখাতে পারি। হ্যাঁ ভাই, ওগুলো শেষ করে দেন। আইএমজিটা পরে হলে ভালো হয়। না স্যার, আজকে ছুটি দিয়ে দেন। না, আরো 20 মিনিট আছে ক্লাসের সময়। যে আই ট্যাগ এর ওগুলো শেষ করে দেন, আই বি তারপর ইউ এগুলো শেষ করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, এই নরমাল একটা দেখাই। এখন এই যে লেখাটা আপনি লিখেছেন, এই লেখাটাকে যদি আপনি একটু বোল্ড করতে চান তাহলে আপনি কি করবেন? আপনি বি ট্যাগ একটা আছে বি, এখানে যদি পির ভিতরে আপনি বিটা লাগিয়ে দেন তাহলে এগুলো শেষ করে দিই। হয়ে গেল। এখানে দিলেন বি, আর এই পির আগে আপনি দিলেন বি। বি মানে বোল্ড, এখানে বি ফর বোল্ড। এই বিটাকে ক্লোজিং করে দিবেন। তাহলে দেখেন এখন আমি যদি সেভ করি, এই লেখাটা নরমাল টেক্সট থেকে কিছুটা বোল্ড হয়ে যাবে। বি ট্যাগটা দিলেন। আবার আপনি লেখাটাকে যদি একটু বাঁকা করতে চান, তাহলে আপনি এখানে লেখেন যে আই মানে ইতালিক, আমরা যেটা ওয়ার্ডে লিখি আই লিখলাম, আর এখানে আইটা ক্লোজ করলাম, ইতালিক টেক্সট হবে। সেভ করলাম, আর এখানে এখন দেখেন লেখাটা স্টাইলিশ বাঁকা লেখা হয়ে গেছে। স্যার, তাহলে আমাদেরকে একটু নোট করে দিলে হয় না? মানে এই যে লেখার সিস্টেম গুলোর সাথে কোন ট্যাগটা ইউজ করতে হবে, বি তারপরে সি আই, যেগুলো এখন আপনি লিখতেছেন, কিন্তু আমাদের মাথায় থাকবে না। তাহলে আপনি এখন লেখেন যে H1 for big
হেডলাইন, ঠিক আছে? তারপর আপনি এখানে লেখেন H2 ফর, আমি পুরোটা লিখছি না, আপনারা এবার ঠিক আছে? জি স্যার। H2 ফর লেস দেন এ বিগ হেডলাইন, এভাবে H3 আপনারা পরটা আপনারা লিখবেন ফর লেস দেন এ, H2 H4 হচ্ছে লেস দেন H3 ভাবে লিখবেন, তাহলে H ট্যাগ। তারপর আপনারা লিখেন যে P ট্যাগ, P ফর প্যারাগ্রাফ। তারপর আমরা কি বললাম, B ফর bold text, আমরা যেটা দেখালাম। তারপর আপনারা যদি ইমেজ দিতে চান মানে ছবি, তখন এই ট্যাগটার নাম হচ্ছে img, হ্যাঁ, ফর ইমেজ। ভিডিওর জন্য ট্যাগের নাম হচ্ছে ভিডিও, ট্যাগের নাম হচ্ছে ফর ভিডিও। তারপরে এভাবে অডিওর জন্য, মিউজিকের জন্য অডিও। স্যার আপনার কথা শুনতেছি কিন্তু লেখাগুলো শো করতেছে না কেন? হ্যাঁ, বুঝি নাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি যে লিখতেছেন সেটা শো করতেছে না। শো করছে না? কি বলেন? জি স্যার। ওই স্যার আমরা দেখতেছি। স্যার আমরা দেখতেছি। হ্যাঁ শো করতেছে। স্যার আসছে, এখন আসছে। এখন আসছে না? তাহলে দেখেন আমি কি লিখলাম, H1 ফর বিগ হেডলাইন, H2 ফর লেস দেন বিগ হেডলাইন, তবে H3 H4, হ্যাঁ এভাবে লিখবেন, আমি এখন লিখছি না। তারপর P ফর প্যারাগ্রাফ, B ফর বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট, img ফর ইমেজ, ভিডিও ট্যাগ ফর ভিডিও, মানে ট্যাগের নামে ভিডিও, ভিডিওর জন্য অডিও, অডিওর জন্য, এভাবে অনেকগুলা ট্যাগ আছে, জাস্ট কয়েকটা লিখে দিলাম। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা যদি ওয়েব পেজে বাংলা লিখে লিখতে চাই তাও পাবেন, আমার এখানে আসবে। কোডগুলো সেম হবে আর শুধু লেখার সময় বাংলাগুলো লিখতে হবে, বাংলা। হ্যাঁ, কোডগুলো সেম হবে, লেখার সময় বাংলা লিখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যে কয়েকটা, এগুলো তো অবশ্যই আলোচনা করে নিই, ইমেজ ভিডিও এগুলো লাস্টে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কয়েকটা ট্যাগ আমি লিখলাম, এবার আপনারা অল্প অল্প লেখেন। কয়েকটা আমরা লিখলাম, আরো অনেকগুলো ট্যাগ আছে, এরকম শত শত ট্যাগ আছে, কিন্তু মোস্ট ইউজ হচ্ছে এই ট্যাগগুলো, খুব বেশি ইউজ হবে এই ট্যাগগুলাই, খুব বেশি ইউজ হবে। তারপর টাইটেল, এটা আমি দিয়ে দেখি এখানে। और ওয়েব পেজ টাইটেল, হ্যাঁ টাইটেল ট্যাগটা হচ্ছে ওয়েব পেজের টাইটেলের জন্য, টাইটেল ট্যাগ। এখন আমরা টাইটেল ট্যাগটা দেখলাম। আরেকটা আছে এ ট্যাগ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে লেখাটা, আমরা সবাই অনেক সময় ক্লিক করি না, যে এখানে ক্লিক করলে আবার একটা পেজ নিয়ে যায়, এটা হচ্ছে এ ট্যাগ। একটা ক্লিক করলে রিড মোর বা আমরা একটা পেজ আমাদেরকে যে নিয়ে যায়, লিঙ্কিং ট্যাগ, এই ট্যাগটা দিয়ে আমরা কি করতে পারি, লিংক করতে পারি। এ ফর লিঙ্কিং সামথিং, সেটা হতে পারে টেক্সট
হতে পারে ইমেজ, হ্যাঁ লিংক করলে আমরা যেখানে যাব আচ্ছা এই ট্যাগ। তাহলে কয়টা ট্যাগ লিখলাম? এই ট্যাগগুলো আপনারা মনে রাখেন, খুব বেশি লিখি না। 9টি স্যার। হ্যাঁ 9টি স্যার। 9টা না, 10টা লিখে দিই। তাহলে 10টা আজকে মনে রাখেন, নেক্সট দিন আরো 10টা মনে রাখবেন। আপনারা লিখেন একটা হচ্ছে লিংক ট্যাগ। for linking আরো একটা পেজ যদি আপনি লিংক করাতে চান, হ্যাঁ তাহলে লিংক বা এক্সটার্নাল পেজ আপনি এখানে সিএসএস বা অন্য কিছু যদি লিংক করাতে চান, এক্সটার্নাল পেজ ফর লিঙ্কিং or কোন একটা পেজ বা কোন একটা সোর্স যদি আপনি এখানে লিংক করাতে চান, তাহলে কিন্তু এটা হচ্ছে লিংক ট্যাগ। তাহলে 10টা আপনারা এটা মনে রাখেন। টাইটেল ফর ওয়েব পেজ টাইটেল, এটা আমরা দেখিয়েছি। আর আজকে H1 H2 তারপরে পি বোল্ড আমরা করেছি। আজকে ইমেজটা দেখালাম না, ইমেজটা একটু ভালো করে বুঝতে হবে। ইমেজটা একটু সমস্যা আছে, অনেক সময় ইমেজটা আপনাদের জটিলতা হতে পারে, সেজন্য আজকে ইমেজটা দেখাবো না। নেক্সট ক্লাসে ইমেজটা দেখাবো, ভিডিও অডিও এই বিষয়গুলো দেখিয়ে আমরা এই ধরনের একটা পেজ বানাবো। সিম্পল এই যে আমি এখানে দেখিয়েছি, এই ধরনের একটা পেজ, আমরা পেজ লেআউট এই ধরনের পেজ আমরা বানাবো। স্যার এক্সটার্নাল পেজ বলতে কি বোঝায়? এক্সটার্নাল পেজ বলতে ধরেন আমি জাস্ট এই একটা পেজ বানালাম। আমি যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করে, মানে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমাকে ধরেন এই পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। এই যে একটা পেজকে আমি লিংক করালাম এই পেজের সাথে, এই পেজের সাথে ধরুন এই পেজটাকে লিংক কর, মানে এখানে ক্লিক করলে এখানে আসবে, বা এখানে ক্লিক করলে এখানে যাবে, এরকম যায় না? আমরা পেজ থেকে আর পেজে চলে যাই না? এই পেজগুলোকে লিংক করানোর জন্য যে আমরা সিএসএস টাকে অ্যাড করব, বা আমরা যে সিএসএস ফাইলটাকে কি করব, মানে সিএসএস আমরা যদি কি করতে চাই, মানে সিএসএস টা আমাদেরকে আলাদা করে করতে হবে। এখানে আমরা যেটা করেছি এটা হচ্ছে সম্পূর্ণ এইচটিএমএল। আর আমরা যদি আবার সিএসএস করতে চাই, তখন আমাদেরকে এখানে নতুন করে আরেকটা ফাইল লিখতে হবে। তাহলে এই ফাইলটা হলো আমাদের এইচটিএমএল ফাইল, আর এই ফাইলটা হলো সম্পূর্ণ ধরনের সিএসএস ফাইল। এই দুইটা ফাইলের মধ্যে একটা সমন্বয় করতে হবে, সংযোগ করতে হবে। এইটা হচ্ছে লিংক ট্যাগ, যেটা আমরা সিএসএস করার সময় দেখাবো। জাস্ট ট্যাগের নামটা আপনারা জেনে রাখেন। এই হচ্ছে লিংক ট্যাগ। লিংকিং এর জন্য তাহলে দুইটা ট্যাগ না, এটা হচ্ছে সরাসরি লিংক করানোর জন্য। এটা হচ্ছে এই ট্যাগটা হচ্ছে আমি যে উদাহরণটা এখন দিলাম, ধরুন এখানে ক্লিক করেছি জুমে, বা ধরুন আমি এখন এখানে কোথায় যাব, যেমন এখানে এই যে এখানে কি লিখেছে, সাপোর্ট লিখছেন এখানে। জি স্যার। জি স্যার। সাপোর্টের ধরুন আমি ক্লিক করতেছি, এখানে কিন্তু একটা এ ট্যাগ আছে এই ভিতরে, এই যে এই এ ট্যাগটা এই সাপোর্টের ভিতরে আছে। আমি এখন যদি ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যাবে, এখানে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, ওদের সাপোর্ট পেজে নিয়ে যাচ্ছে। দেখছেন এখানে নিয়ে গেছে, ওদের সাপোর্ট পেজে নিয়ে গেছে। তাহলে এই যে এই পেজটাতে আসলাম, এখান থেকে ক্লিক করে আমি যে এই পেজটাতে আসলাম, এটার কাজ হচ্ছে এ ট্যাগ, এই দিয়ে এটাকে লিংক করানো হয়েছে। হ্যাঁ, আর এই যে লিংক ট্যাগ এটা কিন্তু ওইটা না, এটা হচ্ছে ওই এক্সটার্নাল সোর্স পেজটাকে আমি কি করব, এখানে আমি লিখে দিই আপনাদেরকে, কোথায় গেল এক্সটার্নাল সোর্স পেজ, যেটা নোটপ্যাডের পেজ, যেটা দিয়ে আপনারা নোটপ্যাডে কিছু লিখবেন। এক্সটার্নাল ফর লিংকিং এক্সটার্নাল সোর্স পেজ, ফর এক্সাম্পল a CSS পেজ, মানে একটা CSS পেজ আপনি লিংক করালেন, এটা হচ্ছে এই লিংকের মধ্যে। এটা হচ্ছে ওখানে ক্লিক করে যে আরেকটা পেজে চলে যাচ্ছে সরাসরি, এটা হচ্ছে এই পেজ, যেটার মধ্যে সম্পর্ক হচ্ছে এখানে। এতটুকু বুঝছেন এখন?
জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। এই কয়েকটা ট্যাগের কথা বললাম, তাহলে এভাবে আপনারা সিরিয়াসলি একটু প্র্যাকটিস করেন, সেগুলাকে একটু যেগুলো আমি ক্লাসে বলেছি এগুলাকে একটু রিমার্ক করার চেষ্টা করেন। এই তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে পারবো। এবং আমরা আজকে সাকসেসফুলি একটা পেজ আমরা করেছি। যে পেজটা আমাদের ফার্স্ট পেজ ছিল, খুবই সাদামাটা, কোনো ইমেজ বা কোনো কালার এখানে ইউজ করিনি, জাস্ট কিছু ট্যাগ আমরা ইউজ করি, আর কিছু ট্যাগ নিয়ে আমরা এখানে কথা বলেছি। নেক্সটে আমরা আরো অ্যাডভান্সের দিকে যাব। তো 12:30 বেজেছে, 2 ঘন্টা মানে হয়েছে। আমরা তাহলে প্রথম ক্লাস খুব বেশি লং করতে চাচ্ছি না, এতগুলো বেশি বিষয় বললে হয়তো আপনাদের মাথায় থাকবে না। তো আর কোনো প্রশ্ন যদি আমাকে থাকে এই মুহূর্তে করে ফেলতে পারেন, এরপরে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। জি স্যার, ক্লাস শেষ করার আগে আপনি আমাদেরকে কিছু একটা শোনানোর কথা ছিল, এটা হচ্ছে প্রশ্ন। স্যার ও আচ্ছা, ভাই ক্লাস আমি শেষ। তো সম্পূর্ণ ভুলে গেছি রে। ভাই ক্লাস ক্লাস শেষ। শেষ। হ্যাঁ ক্লাস শেষ। আসি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার মানে গুগলে যদি ডু এ ব্যারেল রোল দিয়ে সার্চ করা হয় তাহলে পুরো পেজটা 360 ডিগ্রি ঘুরে যায়, স্যার কেন? আবার প্রশ্নটা করেন তো, কি বলছেন? গুগলে যদি ডু এ ব্যারেল রোল এটা লিখে যদি সার্চ করি তাহলে পুরো পেজটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। মানে এটা আমি সেদিন ফেসবুকে দেখছি। তো স্যার কেন এরকম হয়, কেন মানে পেজটা ঘুরে যায়? ও আচ্ছা, গুগল আপনাদেরকে তো আসলে একটা ক্লাস মিস করেছি, সেটা হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ। আমরা গুগলে তো আমি নরমালি সার্চ করি, অনেক কিছু নিয়ে আসি। তো গুগলের একটা সেকশন আছে যেটাকে বলা হয় অ্যাডভান্সড সার্চ। আমাদের নরমাল যে সার্চ গুলো করি তার বাইরেও কিন্তু আরো অনেক ভাবে সার্চ গুগলকে করা যায়। গুগলে সার্চ করে অনেক কিছু নিয়ে আসা যায়, যে নরমাল ইয়ার বাইরেও। আপনি যেটা বললেন প্যারেল রোল বা যেটা বলছেন, এটা এরকম আরো একটা কিওয়ার্ড আছে যেগুলো দিলে, এগুলো জাস্ট ফানের জন্য, এগুলা মানে কেউ না কেউ এটা প্রোগ্রামিংটা এভাবে করে রেখেছে, এভাবে করে সার্চ দিলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে থাকে বা উল্টা পাল্টা হয়ে যায়। এগুলা জাস্ট এমনি ফান বা দেখার জন্য যে আসলে সার্চ ইঞ্জিনটা এইভাবে ছাড়াও এভাবেও কাজ করতে পারে। আমি এখানে লিখি, যেমন ধরেন এখানে আছে, মেবি এটা এই ধরনের জেড or R twice, এই লেখাটা যদি আমি লিখি, দেখেন এখন কি হয় ঘটনা। দেখেন, এই দেখতে পাচ্ছেন কিভাবে পেজটা আসছে। Z or R twice এটা লিখলাম, এটা লেখার কারণে পেজটা কিন্তু এভাবেই চলে আসে। এই ধরনের করে কিছু প্রোগ্রামিং এখানে ওরা সেট করে রেখেছে, মানে আপনার সাইট মানে সার্চ রেজাল্টটাকে এটা জাস্ট এমনি জাস্ট ফান, কোনো মানে অন্য কোনো ফাংশন নেই। এটার উপরে আপনি সার্চ করতে পারেন, এটার উপরে দেখাবে আপনাকে। আরো কিছু সার্চ আছে যেটা হচ্ছে ভূমিকম্পের মতো কাঁপবে, তারপর আসবে, এই কতগুলা জিনিস এগুলা প্রোগ্রামাররা, বিভিন্ন প্রোগ্রামাররা এটা করে রেখেছেন। যেটা গুগলেরই প্রোগ্রামার, ওরা এটা করে মানে দেখাচ্ছে যে আসলে এভাবে করেও সার্চ করা সম্ভব। ঠিক আছে। জি স্যার।